1980 থেকে 90 সালের মধ্যে, কিন্তু এক্স্যাক্ট আসলে কত সাল এটা কেউ বলতে পারেনি, বা আলামিনও আমাকে এটা তথ্যটি জানাতে পারেনি, কিন্তু সময়টি 1980 থেকে 90 এর মধ্যে, এটা নিশ্চিত। ওই গ্রামের দুজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন। তারা অত্যন্ত ধনী মানুষ ছিলেন এবং অনেক ভালো মানুষ ছিলেন। গ্রামের অনেক কল্যাণমূলক কাজ, জনকল্যাণমূলক কাজ তারা করতেন। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, অনেক কিছুতে তাদের অবদান ছিল। ব্যবসায়িক কারণে তারা অধিকাংশ সময় দেশে থাকতেন না। একসময় তারা সিদ্ধান্ত নেন যে গ্রামে যে কবরস্থানটি রয়েছে, শালনগর ইউনিয়নের কেন্দ্রীয় যে কবরস্থানটি, সেটি বেশ দূর হয়ে যায়। অনেক সময় মানুষ মারা গেলে এত দূরে গিয়ে মানে তাদেরকে দাফন করতে অনেক কষ্ট হয়। তো কাছাকাছি যদি কবরস্থান করা যায় তাহলে সেটা খুবই ভালো হয়। তো ওনাদের বাড়ির কাছেই ওনাদেরই তৈরি করা একটি মসজিদ ছিল। এই মসজিদের পাশে একটি জায়গা, এটা ওনাদেরই ছিল। সেই জায়গাটা অবশ্য কোনো কাজে ব্যবহৃত হতো না। সেখানে অনেক ঝোপঝাড়, বাঁশ গাছ ছিল, কদম গাছ ছিল, এরকম অবস্থা ছিল আর কি। তো এই জায়গাটি ওনারা কবরস্থানের জন্য দান করতে চান এবং সেই অনুযায়ী পরিকল্পনাও চূড়ান্ত হয়। সিদ্ধান্ত যখন চূড়ান্ত হয় তখন এই দুই ভাইয়ের যিনি আম্মা ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, স্বপ্নে কেউ একজন এসে তাকে বলছে যে এখানে কবরস্থান করিস না, ভালো হবে না। উনি যখন সকালবেলা ঘুম থেকে উঠে বিষয়টি সবাইকে বলেন এবং তার দুই সন্তানকেও খবরটি পৌঁছান, তখন তারা বলে স্বপ্ন তো স্বপ্নই, এগুলো নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই। যে পরিকল্পনা নিয়েছি সেটা করব এবং এটা তো একটা ভালো কাজ, সওয়াবের কাজ, সুতরাং এখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই। পরিকল্পনা অনুযায়ী কাজ শুরু হয়ে যায়। গ্রামে অনেক দরিদ্র মানুষ ছিল, যেহেতু তারা অনেকেই ফ্রিতে বাঁশগুলো কেটে নিয়ে যায়। আর যে বড় বড় মোটা মোটা কদম গাছ হয়েছিল, এই গাছগুলি গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে রুহুল আমিন, উনি একজন কাঠ ব্যবসায়ী ছিলেন। তিনি এটি খুবই নামমাত্র মূল্যে কিনে নেন। উনিও গরিব মানুষ ছিলেন, তো চিন্তা করলেন এই গাছগুলো কাটার জন্য তো অনেকগুলো শ্রমিক লাগালে তার খুব বেশি প্রফিট হবে না। তো এই জন্য চিন্তা করলেন যে যতগুলো শ্রমিক না হলেই না, ঠিক ততগুলোই নেবেন এবং উনি অধিকাংশ কাজগুলো করবেন, এরকমই পরিকল্পনা করলেন। যে রাত্রে উনি স্বপ্ন দেখেন, এই স্বপ্নটি ছিল এমন, কারণ এই রাত্রের পরের দিনই উনি গাছ কাটতে যাবেন, সবকিছু ঠিক ছিল। ওই রাত্রে উনি স্বপ্ন দেখেন কেউ একজন এসে বলছে, রুহুল, গাছগুলো কাটিস না, তোর ভালো হবে না, গাছগুলো থাক, এভাবেই থাক। রুহুল এই স্বপ্নের কোনো গুরুত্ব দেয় না। পরের দিন তার পরিকল্পনা অনুযায়ী গাছ কাটা শুরু করে। গাছ কাটতে থাকে। গাছ কাটার পরে সেই গাছগুলো টুকরো টুকরো করে, নিজেও অনেক কষ্ট করে সেই টুকরোগুলো উঠে ভ্যানে উঠিয়ে সেগুলো আবার শহরে মানে মিলে নিয়ে যায়। সেগুলো কবরস্থান তৈরি হয়ে যায়, সব ঝোপঝাড় কাটা শেষ হয়ে যায়। এর কয়েকদিন পরেই ওই গ্রামেরই একজন মানুষ, তার নাম হচ্ছে কালু, এই কালু নামের একজন ব্যক্তির লাশ দাফন করা হয়। কবরস্থানের পাশেই মসজিদ ছিল, পাঞ্জেগানা নামাজ সেখানে হতো, জুম্মার নামাজ হতো। ওই মসজিদে যারা নামাজ পড়তে আসতেন ফজরের, তো যেদিন লাশ দাফন করা হয় কালু মিয়ার, তার ঠিক পরের দিন ফজরের আজান হওয়ার পর অনেকেই মসজিদে এসেছে, আবার নামাজ হওয়ার পরে অনেকেই বাড়িতে চলে গেছে। কিন্তু কিছু মুসল্লি, ওনারা সূর্য ওঠা পর্যন্ত নিজেরা নিজেদের মধ্যে গল্প গুজব করছেন। সূর্য ওঠার পর যখন তারা বের হয়েছেন, তখন হঠাৎ দেখে এই কবরস্থানের ভেতরে প্রথম যে কবরটি হয়েছে কালু নামক একজন ব্যক্তির, ওনার কবরের পাশে মনে হচ্ছে সাদা লম্বা করে কিছু শোয়ানো, সাদা কাপড় দিয়ে ঢাকা। মুসল্লিরা কৌতূহল হয়ে কবরস্থানের ভিতরে ঢুকে তারা যেটা দেখতে পান সেটা দেখার জন্য অবশ্যই তারা প্রস্তুত ছিলেন না। তারা দেখেন কালুর কবর খোঁড়া,
কালুর লাশটি কবরের বাইরে রেখে দেয়া। তারা নিজেরা আলোচনা করছিলেন যে আচ্ছা, এটা নিশ্চয়ই কোনো শিয়াল বা অন্য কিছুতে করে থাকবে। আবার তারা লক্ষ্য করলেন যে শিয়াল যদি করেই থাকবে, তাহলে এই কাফনে মোড়ানো লাশের শরীরে কোনো ক্ষত নাই, কাফনের গায়ে কোনো ক্ষত নাই, একদম ঠিক যেভাবে লাশ দাফন করা হয়েছিল গতকালকে ঠিক তেমনই আছে। শেয়াল বা কোনো হিংস্র জন্তু যদি লাশ এখান থেকে টেনে তোলে, এরকম তো হওয়ার কথা না। কাপড় এক জায়গা থাকবে, ডেড বডি এক জায়গা থাকবে, লাশের গায়ে ক্ষত সৃষ্টি করবে, এলোমেলো থাকবে সবকিছু। কিন্তু মনে হচ্ছে খুব সুন্দরভাবে কোনো মানুষই এই কবরটি খুঁড়েছে, সুন্দরভাবে বাঁশগুলো এক পাশে রাখা এবং লাশটা একটা পাশে সুন্দর করে রেখে দেয়া। তখন কেউ কেউ বলেন মনে হয় কোনো লাশ চোর বা কাফন চোর এরা এই কাজটি করতে পারে। তো কাফন চোর যদি করে থাকে তাহলে কাফন তো নেয়নি, এটা কেন হলো? আবার লাশ চোর যদি এসে থাকে তাহলে লাশেরও তো কোনো অঙ্গ প্রত্যঙ্গ তেমন কোনো ক্ষত দেখা যাচ্ছে না, তাহলে কে এই কাজটি করলো? তখন তারা চিন্তা করে হয়তো বা কাজটি করার চেষ্টা করতে গেছিল, মানুষজন চলে এসেছে, এই জন্য মনে হয় পারেনি। যাই হোক, গ্রামের আরো কিছু লোকদেরকে ডাকা হয়, ডেকে ওই কবরেই কালুকে আবার কবরস্থ করা হয়। পরের দিন ফজরের নামাজের পর কবরস্থানের মধ্যে আবারও সেম ঘটনা দেখা যায়। কালুর লাশ কবরের বাইরে, ঠিক যেমনটা গতকালকে ছিল। মুসল্লিরা চিন্তা করে যে কে এই কাজটি করছে, কেনই বা করছে? কারণ যদি চুরি করার উদ্দেশ্যে, লাশ চুরি করার উদ্দেশ্যে করে থাকে, তাহলে তো চুরি করছে না, কাফনও চুরি করছে না, লাশের গায়ে কোনো ক্ষতও সৃষ্টি করে নাই কেউ যে কোনো অঙ্গ প্রত্যঙ্গ কেটে নিয়ে যাবে, তাহলে কে এই কাজটি করছে? তারা বুঝতে পারে না। আবারও ওই দিনের মতো কালুকে কবরস্থ করা হয়। তৃতীয় দিন একই ঘটনা ঘটে। এবার গ্রামের লোকজন সমবেত হয়ে আলোচনায় বসে যে এই কাজটি কে করতে পারে। ওই সময় ওই জায়গাতে রুহুল আসে। এই 2 দিন কিন্তু রুহুল আসেনি এখানে, কিন্তু তৃতীয় দিন আসে। আসার পরে রুহুল বলে, যেহেতু বারবার লাশের মানে এই লাশটি কবরের বাইরে কেউ রেখে দিচ্ছে, এখানে কবর দেওয়ার দরকার নাই, অন্য জায়গায় কবর দিও। কিন্তু গ্রামের লোকজন বলে, কেন আমরা অন্য জায়গায় কবর দিব? যার মানে লাশটি এখানে দাফন করা হয়েছে কালুর, সে এইখানেই থাকবে। কিছু দুষ্টু লোকের কারণে তো আমরা এইভাবে একটা মানুষের লাশকে আরেক জায়গায় সরাতে পারি না। সেই সিদ্ধান্তই হয়, সেই সিদ্ধান্তই বহাল থাকে। কালুকে আবারও ওই একই কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন কিন্তু আর কোনো ঘটনা ঘটেনি, একদম স্বাভাবিক। চতুর্থ দিন আর কালুর লাশকে কবরের বাইরে দেখা যায়। সবাই ভাবে যে ঝামেলা মনে হয় শেষ। এর কয়েকদিন পরে স্থানীয় আরেকজন ব্যক্তি, তার নাম হচ্ছে সমেদ, আসলে তার নাম হচ্ছে আব্দুস সামাদ, গ্রামের লোকজন তাকে সমেদ নামে চেনে। তো সমেদ নামে একজন ব্যক্তি, উনি মারা যান। মারা যাওয়ার পর তাকে দাফন করা হয়। অদ্ভুত ব্যাপার, পরের দিন একই ঘটনা ঘটে। সমেদের লাশ কবরের বাইরে, ঠিক যেমনটি কালুর লাশ ছিল। তারা চিন্তা করে আবার শুরু হয়েছে একই ঝামেলা, কে করছে এটা? খুব বিরক্ত হয়। এই খবরটি তখন বিদেশে থাকা ওই 2 প্রভাবশালী ভালো মানুষ, 2 ভাইয়ের কাছে পাঠানো হয়। তখন তারা দুজন বলে যে তোমরা এখানে পাহারা বসাও, কে এই কাজটি করে তাকে ধরো। পাহারার জন্য খুব সাহসী 4 জন করে মানুষ রাখো, এদের যত খরচ লাগে আমরা দিব, কিন্তু তোমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে কে এই কাজটি করছে এবং এই ঘটনাটি বন্ধ করতে হবে। সত্যি তাই, সমেদ মিয়া মারা যাওয়ার পর যখন প্রথম দিন একই ঘটনা ঘটে, তাকেও ওই কবরে সমাহিত করা হয়। দ্বিতীয় দিন থেকে 4 জন সাহসী মানুষকে পাহারায় বসানো হয়। অদ্ভুত ব্যাপার, দ্বিতীয় দিন ফজরের আজানের সময় যখন মুয়াজ্জিন সাহেব এসেছে,
তিনি দেখেন এই 4 জন ব্যক্তি কবরস্থানের মধ্যে বেঘোরে ঘুমাচ্ছে। তিনি আজান দিয়ে তাদেরকে ডাকাডাকি করার চেষ্টা করেন, কিন্তু কারোরই ঘুম ভাঙছে না। ততক্ষণে আরো কয়েকজন মুসল্লি চলে আসেন, তারাও তাদেরকে খুব ডাকাডাকি করে, তাদেরও ঘুম ভাঙছে না। ডাকাডাকির একটা পর্যায়ে তারা লক্ষ্য করেন যে সমেদের লাশও কবরের বাইরে। প্রিয় লিসনার্স, আমাদের ভিডিওটি যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। অনেক কষ্ট করে এই 4 জন পাহারাদারের ঘুম ভাঙানো হয়। ঘুম ভাঙার পরে পাহারাদারদেরকে জিজ্ঞেস করা হয়, তোমরা কি পাহারা দিলা? এই যে আজও তো লাশ বাইরে চলে আসছে, কেউ বাইরে রেখে গেছে। তখন ওই 4 জন ব্যক্তি বলছেন যে আমরা ঠিকঠাক মতোই পাহারা দিচ্ছিলাম। গভীর রাতে হঠাৎ এমন একটি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ আমাদের নাকে আসে, তখন আমাদের প্রচন্ড ঘুম পায়। এরপরে আমাদের আর কিছু মনে নেই। গ্রামবাসী তাদের এই বক্তব্যে আসলে সন্তুষ্ট হয় না, খুব বিরক্ত হয়। ওই দিনই ওই 4 জনকে চেঞ্জ করে পরের দিন নতুন 4 জনকে রাখা হয়। কিন্তু তৃতীয় দিনও একই ঘটনা ঘটে। ফজরের সময় মুয়াজ্জিন সাহেব এসে দেখে 4 জন ঘুমাচ্ছে, এবং এমন ঘুম যে তাদেরকে ঘুম ভাঙানো যায় না। পরে আরো লোকজন আসে, তাদেরকে ঘুম ভাঙানো হয়। তারাও একই রকম ব্যাখ্যা দেয় যে রাত্রে একটা অদ্ভুত সুন্দর সুঘ্রাণে তারা সকলে একসাথে ঘুমিয়ে পড়েছে। এরপরে তাদের আর কিছু মনে নাই। তৃতীয় দিন আবারও সেই সাথেও একই ঘটনা ঘটেছে। এনার লাশটা অন্য জায়গায় কবর দেয়, এখানে কবর দেওয়ার দরকার নেই। কিন্তু গ্রামবাসী তাতে রাজি হয় না। গ্রামবাসী উল্টো রুহুলকে তিরস্কার করে এবং তৃতীয়বারের মতো, ঠিক কালো মিয়ার মতো, সমেদ মিয়ার লাশও কবরে রাখা হয়। অদ্ভুত ব্যাপার, চতুর্থ দিন আর কোনো ঘটনা ঘটেনি। স্বাভাবিক। টানা বেশ কয়েকদিন হয়ে যায়, কোনো ঘটনা ঘটে না। এইভাবে প্রায় 1 মাস 1.5 মাস কেটে যায়। কারণ এই সময়ের মধ্যে আসলে ওই গ্রামে কেউ মারাও যায় নাই, নতুন করে কোনো কবরও হয়নি। লোকজন এই বিষয়টি একদম ভুলতেই বসেছিল। ওদিকে যেই রুহুল, যিনি ওই কদম গাছগুলি কেটেছিলেন, উনি শুরুতে অবিবাহিত ছিলেন। যখন কবরস্থানটা তৈরি করা হয় তখন অবিবাহিত ছিলেন। এই 1-1.5 মাসের মধ্যে, বিশেষ করে এই সমেদ মিয়া যখন মারা যায়, তার লাশের সাথে এই ঘটনা ঘটে যাওয়ার পরে 1-1.5 মাস যেহেতু হয়ে গেছে, এই 1-1.5 মাসের মধ্যে উনি বিয়ে করেন। একদিন রাতে ওনার স্ত্রী খেয়াল করেন যে রুহুল বিছানায় নেই। রাতের বেলা সাধারণত গ্রামের বাড়িতে যে সমস্ত ঘর বাড়িতে ইলেকট্রিসিটি নেই, একটি হারিকেন জ্বালানো থাকে। হারিকেনের আলোটি অনেক অল্প করে থাকে, ঠিক আমরা যেমন ঘরের মধ্যে ডিম লাইট জ্বালানো রাখি, ঠিক ডিম লাইটের কাজ করে সেই হারিকেনটি। হারিকেনের খুবই আবসা আলোয় রুহুলের স্ত্রী লক্ষ্য করেন যে রুহুল ঘরে নেই। তিনি চিন্তা করেন যে ঘরে নেই, গরমের সময় ফ্লোরে ঘুমিয়েছে কিনা। ফ্লোরের দিকে তাকে যতটুকু বুঝতে পারেন আবসা আলোতে যে রুহুল ঘরে নেই। উনি হারিকেনের আলো জ্বালিয়ে দেন, মানে বাড়িয়ে দেন। বাড়ানোর পরে অদ্ভুত ব্যাপার উনি লক্ষ্য করেন, ঘরের দরজা বন্ধ, কিন্তু ঘরের কোথাও রুহুল নেই। তার স্ত্রী ঘরের দরজা খুলে জোরে চিৎকার করে ওঠেন। দেখেন তার স্বামী মানে রুহুল ঘরের বারান্দার উপরে অচেতন অবস্থায় পড়ে আছে, সারা গায়ে ধুলো, কাদা, মাটি এগুলো মাখানো। তিনি যখন বারবার চিৎকার করছিলেন, এর মধ্যে রুহুলের জ্ঞান ফেরে। রুহুল তাকে বলে, এই চিৎকার করো না, থামো থামো। এই বলে স্ত্রীর মুখ চেপে ধরে, শব্দ করো না। তখন স্ত্রী বলে, তুমি বাইরে আসলা কিভাবে? ঘরের দরজা বন্ধ। বলে যে সব বলছি, আগে আমি গোসল করে আসি, তোমাকে সব খুলে বলছি। রুহুল গোসল করে আসে। গোসল করে আসার পর তার স্ত্রী তার শরীরে সরিষার তেল মাখতে শুরু করে। মাখতে মাখতে হঠাৎ তার স্ত্রী রুহুলের পিঠের দিকে খেয়াল করে দেখে রুহুলের পিঠে 3টি মোটা মোটা দাগ। 2টো দাগ বেশ পুরনো মনে হচ্ছে এবং একটি দাগ মনে হচ্ছে
মাত্র হয়েছে। এই দাগগুলো এমন ছিল যে লোহার শিক পুড়িয়ে যদি গায়ে ছেঁকা দেওয়া হয় ঠিক যেমন দাগ হয়ে যায়, ঠিক তেমন দাগ। তার স্ত্রী তাকে জিজ্ঞেস করে যে তোমার শরীরে এই 3টি দাগ কোথা থেকে আসলো? তখন রুহুল এই দাগের বিষয়ে কিছু বলতে পারে না, কারণ রুহুল জানতোই না তার পিঠে দাগ আছে। তখন তার স্ত্রী বলে যে তুমি বলো কেন এই দাগ হলো, এবং এই যে ঘটনাটি ঘটলো দরজা বন্ধ থাকা পরেও তুমি কিভাবে ঘরের বাইরে গেলে? তখন রুহুল কিছু বিষয় বলে। রুহুল বলে যে এই যে কালু এবং সমেদ, যাদের লাশ 3-3বার কবরের বাইরে রাখা হয়েছে, তুমি কি জানো এই কাজটি কে করে? রুহুল স্ত্রী বলে না, জানি না। বলে এই কাজটি আমিই করি, এবং আজকে রাতেও এই গ্রামের একজন মহিলা মারা গিয়েছিল, রাত্রেই তাকে দাফন করা হয়, এবং তার লাশটিও আমি মাত্র কবরের বাইরে বের করে রেখে এসেছি। তার স্ত্রী বলে যে তুমি কেন এই কাজটি করছো, এমন জঘন্য কাজ কেন করছো? তখন রুহুল বলে যে আমি তো আসলে করি না, আমাকে দিয়ে করানো হয়। গভীর রাতে হঠাৎ আমি অদ্ভুত সুন্দর সুঘ্রাণ পাই। এই সুঘ্রাণ পাওয়ার সাথে সাথে কেউ আমাকে বলে, রুহুল কাজের সময় হয়েছে, চলো। তখন আমার শরীরের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না, মনে হচ্ছে কেউ আমাকে হাঁটিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি কিছু বুঝতে পারি না। মনে হয় আমি আধো ঘুম আধো জাগ্রত অবস্থায় আছি, কিছু বুঝতে পারি না। আমি হাঁটতে হাঁটতে সে কবরস্থানের কাছে চলে যাই। তখন কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। আমি কবর খুঁড়ি। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি সুন্দর করে উঁচু করে কবরের বাইরে রেখে দিয়ে চলে যাও। আমি কবরের বাইরে লাশটি রেখে চলে যাই, কিন্তু চলে যাওয়ার সময় তারপরে আমি সবকিছু ভুলে যাই। তারপরে আমি সেন্সলেস হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি আমার ঘরের মেঝেতে পড়ে আছি, অথবা ঘরের বারান্দায় পড়ে আছি, অথবা কলপারে পড়ে আছি। প্রতিবারই একই রকমের ঘটনা ঘটেছে, কিন্তু এটি আমি ইচ্ছা করে করি না। প্রিয় লিসেনার্স, পরের দিন সকালবেলা সত্যিই শোনা যায় যে ওই কবরস্থানে তৃতীয়বারের মতো যে মহিলার কবর হয়েছিল সেই রাত্রে সকালবেলা দেখা গেল যে তার লাশটি কবর থেকে বাইরে বের করে রাখা, কিন্তু কে করছে গ্রামবাসী তখনও জানে না। এদিকে তার স্ত্রী রুহুলকে বলে যে এভাবে চলতে পারে না, এর একটা সমাধান দরকার, কিন্তু এই কথা তো কাউকে বলতে পারছে না। গ্রামের যদি লোকজন জানে যে রুহুল এই কাজটি করে, তাহলে কি অবস্থা হবে? গ্রামবাসী ক্ষেপে যাবে। তখন রুহুলের স্ত্রী রুহুলকে তার মায়ের কাছে নিয়ে যায়, মানে রুহুলের স্ত্রীর মা, মানে রুহুলের শাশুড়ির কাছে নিয়ে যায়। শাশুড়ির কাছে বিষয়টি বলে। শাশুড়ি একজন খুব ভালো হুজুরের সাথে পরিচয় ছিল, তিনি সেই হুজুরের কাছে নিয়ে যান। তখন হুজুর বলে, আসলে রুহুল যেই গাছটি কেটেছিল, কদম গাছ, এই কদম গাছে খুব শক্তিশালী একটি জিনের পরিবার বসবাস করত। তারা তাকে স্বপ্নে দেখিয়েছিল, কিন্তু তারপরও রুহুল সে গাছটি কাটে, এবং ওই জিনেরা বলেছে রুহুল ঠিক যেভাবে গাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে গেছে, আমার পরিবারকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, রুহুলের জীবনকেও আমি এরকম ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। এই জন্যই রুহুলকে দিয়েই এই লাশগুলি কবর থেকে উঠিয়ে রাখছে। এটা রুহুলের শাস্তি। আর যাতে মানুষ ভয় পেয়ে এই কবরস্থান আর ব্যবহার না করে, এই জন্যও এই কাজগুলো করানো হচ্ছে। এখন এর সমাধান কি? তখন হুজুর বলে যে আমি একটু তেল পড়া, ঝাড়ফুঁক এবং আমি একটি তাবিজ হাতে বেঁধে দিলাম। যতদিন হাতে তাবিজ থাকবে ততদিন ওর কোনো সমস্যা হবে না, কিন্তু খেয়াল রেখো এই তাবিজ যেন না পড়ে যায়। তাবিজ পড়ে গেলে তখন কিন্তু আবার রুহুলকে দিয়ে কাজ করানো শুরু হবে। রুহুল চলে যায় সেখান থেকে। মজার বিষয় হচ্ছে ওই কবরস্থানে আরো কবর হয়েছে, এক বছর বা প্রায় 1.5 বছরের মধ্যে বেশ কিছু কবর হয়েছে, কিন্তু ওই কবরগুলোর সাথে আর সেই ঘটনা ঘটেনি। কবরগুলো স্বাভাবিক ছিল। গ্রামবাসী ভুলেই গিয়েছে যে এখানে আর কোনো পাহারা বসাতে হবে বা এই টাইপের ঘটনা ঘটেছিল। তাদের আর মনে নেই। তারা ভেবেছে
এসব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এক রাতে গ্রামবাসীর কাছে খবর আসে যে স্থানীয় রঘুনাথপুর মাদ্রাসার যিনি মোহতামিম বা প্রধান শিক্ষক, নাম হচ্ছে হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, যাকে সবাই স্থানীয়ভাবে সেলিম হুজুর নামেই জানে। তিনি সেলিম হুজুর নামে পরিচিত। অত্যন্ত বুজুর্গ একজন মানুষ ছিলেন এই সেলিম হুজুর। সেলিম হুজুরের জানাজাতেও রুহুল আমিন শরীক হন। সেলিম হুজুরকেও ওই একই কবরস্থানে দাফন করা হয়। দাফন করে রুহুল বাড়িতে চলে আসে। বাড়িতে এসে স্ত্রীর সাথে বসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ তার স্ত্রী এবং রুহুল একই সাথে সেই অদ্ভুত সুন্দর সুঘ্রাণ তারা উপলব্ধি করে। তখন রুহুল বলে যে এই যে দেখেছো, এই শুনেছো যে সেই সুঘ্রাণ কিন্তু পাচ্ছি, আমাকে আবার কাজে যেতে হবে, আমাকে আর কেউ আটকিয়ে রাখতে পারবে না। তার স্ত্রী তখন খেয়াল করে রুহুলের হাতে সেই তাবিজটি আর নেই, হয়তোবা কোনো কারণে তাবিজটি খুলে গেছে। তার স্ত্রী স্পষ্টভাবে বুঝতে পারে যে সে তার নিজের উপরও কন্ট্রোল হারিয়ে ফেলেছে। মানে তার স্ত্রীও যে তার রুহুলকে বাধা দেবে সে ক্ষমতা তার নেই। রুহুলের স্ত্রীও অর্ধ জাগ্রত অর্ধ ঘুমে এমন অবস্থায় চলে যায়। সে খালি কিছুটা দেখতে পাচ্ছে যে রুহুল চলে যাচ্ছে ঘরের বাইরে। ওদিকে রুহুলেরও একই অবস্থা, তারও শরীরের উপর নিয়ন্ত্রণ নেই। কেউ রুহুলকে বলছে, রুহুল চলো, কাজ শুরু করতে হবে। রুহুল চলে যায়। রুহুল কবরের কাছে যায়। কেউ বলে, রুহুল কবর খোঁড়া শুরু করো। রুহুল কবর খোঁড়া শুরু করে। কবর খোঁড়া শেষে কেউ বলে, রুহুল লাশটি উপরে উঠাও। রুহুল যখনই লাশটি উপরে উঠায়, হঠাৎ ওই লাশটি তার একটি হাত দিয়ে রুহুলের হাতকে চেপে ধরে। এমন ভাবে চেপে ধরে মনে হচ্ছে যে রুহুলের হাড় গোড় ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে রুহুলের কিছু মনে নেই। পরের দিন ফজরের সালাতের পর মসজিদের মুসল্লিরা দেখে যে সেলিম হুজুরের কবর যেটা রাত্রে হয়েছিল, এই কবরটি খোঁড়া। মনে হচ্ছে কবরের এক পাশে একটা মাথা দেখা যাচ্ছে এবং দুইটা হাত দুই দিকে ছড়িয়ে আছে। লোকজন তাড়াতাড়ি কাছে যায়, কবরের কাছে গিয়ে দেখে যে রুহুল কবরের মধ্যে একরকম দাঁড়ানো অবস্থায় আছে, কিন্তু দাঁড়ানো অবস্থায় ও কবরের একটা পাশে সে অজ্ঞান হয়ে পড়ে আছে, মাথাটা বাইরে এবং দুইটা হাত দুই পাশে দিয়ে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। এবং কবরের ভেতরে সেলিম হুজুরের লাশ খুব সুন্দর করেই রাখা আছে, ঠিক যেমন আগের মতো, আগের রাত্রে যেভাবে রাখা হয়েছিল। রুহুলকে সেখান থেকে বের করা হয়, তার জ্ঞান ফেরানো হয়। গ্রামবাসী রুহুলের উপর প্রচন্ড ক্ষিপ্ত। সবাই বলে, রুহুল তুমি এরকম একটা কাজ করতে পারলা, তুমি এই কাজগুলো করতা? তখন রুহুল স্বীকার করে যে হ্যাঁ, আমি এই কাজগুলো করতাম, কিন্তু আমি করতাম না, কেউ আমাকে দিয়ে করাতো, আমি ইচ্ছা করে করি নাই। তখন গ্রামবাসীর মধ্যে কেউ কেউ বলে, তুমি নিশ্চয়ই তান্ত্রিক কবিরাজের কাছ থেকে টাকা খেয়ে কাফনের কাপড়ের কোনো অংশ কেটে নিয়ে যাইতা, বা কুফুরি কালাম করার জন্য তাদেরকে সহযোগিতা করতা, অথবা যারা লাশ চোর আছে, যারা মেডিকেল স্টুডেন্ট আছে, তাদের কাছে লাশ বিক্রি করার জন্য তুমি দেন দরবার করতা, বা তুমি এই কাজটি করতা, কিন্তু সফল হতা না। কিন্তু রুহুল সব কথা অস্বীকার করে। সে বারবার বোঝানোর চেষ্টা করে। কিছু কিছু লোক তো রুহুলকে মারার জন্য লাঠি নিয়ে চলে আসে, মেরেই ফেলবে, রুহুলকে পিটিয়েই মেরে ফেলবে। ওদিকে রুহুলের স্ত্রী খবর পেয়ে সে চলে আসে সেখানে, এসে সবাইকে বিষয়টি খুলে বলে এবং সাক্ষী হিসাবে যে হুজুরের কাছ থেকে তাবিজ এবং তেল পড়া পানি পড়া নিয়ে এসেছিল তাকেও তার রেফারেন্স দেয়া হয়। তার সাথেও যোগাযোগ করে ঘটনার যখন সত্যতা পাওয়া যায়, গ্রামবাসী বিশ্বাস করে এবং তখন গ্রামবাসী সেই দুই প্রভাবশালী ভাইকে সব বিষয় জানায়। সকলের সাথে পরামর্শ করে ওই দুই প্রভাবশালী ভাই একমত হন যে এইখানে আর কোনো কবর দেয়া যাবে না। সেলিম হুজুরের লাশই এখানকার শেষ লাশ হবে। সত্যি তাই, ওই কবরস্থান এখন পরিত্যক্ত
সেলিম হুজুরের লাশই সেখানকার শেষ লাশ। এরপরে আর কোনো কবর এখন পর্যন্ত সেখানে দেওয়া হয়নি। সেই মসজিদও এখনো আছে, সেই পরিত্যক্ত কবরস্থানও এখানে আছে। কিন্তু যেহেতু দুই ভাই নিয়ত করেছিলেন যে একটি কবরস্থান দেবেন, এই কারণে শালনগর যে কেন্দ্রীয় যে কবরস্থান রয়েছে, এই কবরস্থানের পাশেই আরো জায়গা কিনে কবরস্থানটিকে সম্প্রসারণ করা হয়, যা এখনো রয়েছে। রুহুল বছরখানেক আগে মারা গেছে, তার স্ত্রী এখনো জীবিত আছে। আর যেই দুই ভাইয়ের কথা বললাম, সঙ্গত কারণে তাদের নাম বলছি না, যদিও আলামিন আমাকে তাদের নাম বলেছে। দুই ভাইয়ের মধ্যে এক ভাই মারা গেছেন, আর এক ভাই এখনো বিদেশে আছেন। কিন্তু এই দুই ভাইয়ের যিনি মা, যিনি প্রথম স্বপ্নে দেখেছিলেন, তিনি এখনো জীবিত আছেন। এই ঘটনাটা শেয়ার করছি। এই ঘটনাটা একটা লাশ চুরি করার ঘটনা। তো ঘটনাটা অনেক বেশি ভয়ানক লেগেছে আমার কাছে, এজন্যই শেয়ার করছি। তো ঘটনাটা শুরু হয় আজ থেকে প্রায় অনেক বছর আগের আর কি একটা ঘটনা। ঘটনাটা শুরু হওয়ার বেশ কিছুদিন পরে আবার মানুষ জানতে পারে, তারপর আর কি সেটা ছড়িয়ে যায়। ঘটনাটা সরাসরি চলে যাচ্ছি। রাত তখন প্রায় 3টা বাজে, আর সেই গ্রামের নামটা ছিল কাশিমপুর। এমন একটা অবস্থা বা শীতের দিনের একটা রাত আর কি, যেই রাতে এই কাশিমপুর গ্রামের একজন মানুষ বলতে ওনাকে মানুষ বলা যাবে না, উনি একজন তান্ত্রিক আর কি, কবিরাজ টাইপের লোক। তো তিনি কি করেন, এই যে গ্রামের যে নতুন নতুন যেই লাশগুলো থাকে দাফন করা হয়, সেই লাশের কাফনগুলো চুরি করেন। তো ওনার শুধু কাজ কাফন চুরি করা না, উনি লাশটাকেও চুরি করে নিয়ে যান। নিয়ে গিয়ে পরবর্তী সময় সেটাকে বিভিন্ন রকমের হাড় নাড়বড়ি এগুলো নিয়ে নাকি আর কি তিনি রিসার্চ করেন বা অন্যখানে বিক্রি করে দেন। তো যাই হোক, একটা রাতে এই লোকটা তান্ত্রিক আর কি, উনি দিনের বেলায় এমন একটা বেশে থাকেন বা এমন একটা অবস্থায় থাকেন যে ওনাকে সন্দেহ করার মতো কেউ ছিল না তখন। সবাই জানতো যে উনি অনেক পরহেজগার একজন ব্যক্তি, কিন্তু তিনি লাশের রাত্রের বেলায় এইরকম কাজকর্ম করেন আর কি। তো একদিন মন্টু মিয়া, তার যে দাদা ছিল, সেই দাদা মারা যায়। মারা যাওয়ার পর উনি ওনার যে দাদার লাশটা ছিল, সেই লাশটা স্থানীয় যে কবরস্থান আছে সেই কবরস্থানে দাফন করে। এবং দাফন করার পর দিন সকালে গ্রামের মানুষ জড়ো হয়ে সবাই দেখে ওই যে কবরস্থানটা ছিল, সেই কবরস্থানটার মাটিগুলো সব এলোমেলো, আর ভিতরে যেটা লাশ তারা গতদিনেই দাফন করেছে সেই লাশটি নেই। আর যেই লাশটার যে ওয়ারিশ, যে মন্টু মিয়া, তিনি আর কি বেশ খানিকটা অবাক হয়ে যায়। গতদিনেই তো তার দাদাকে এখানে দাফন করা হয়েছে, আজকে তাহলে সেই লাশটা কোথায় গেল? প্রথমে সবাই ভাবলো হয়তো কুকুর বা শেয়াল কবর খুঁড়েছে, কিন্তু সবাই একটু ভালো করে এখানে লক্ষ্য করে খোঁজাখুঁজি করে দেখতে পারে কবরের চারপাশে মানুষের পায়ের ছাপ, অনেকগুলো ছাপ সেখানে দেখা যাচ্ছে। আর মাটির পাশের এক টুকরা বস্তার অংশ পড়ে আছে, যেটা দেখে আর কারো সন্দেহর বাকি নেই যে আসলে এটা কোনো মানুষের কাজ নয়। আর গ্রামের মুরব্বীরা বলল এটা অবশ্যই মানুষের কাজ, কেউ না হলে কেউ এই লাশটাকে চুরি করেছে। তো যাই হোক, একটা লাশ চুরি হওয়ার পর গ্রামের সবাই সচেতন। এরপর থেকে কবরের আশপাশে রাত হলে কেউ আর যায় না। কিন্তু রহস্যটা ধীরে ধীরে আরও গভীর হতে থাকলো। সে মন্টু মিয়ার কথা বলছি, মন্টু মিয়া এই বিষয়টাকে অনেক বেশি সিরিয়াসলি নেয়, কারণ সে জানে যে তার যে দাদা ছিল তিনি অনেক পরহেজগার একজন ব্যক্তি ছিল। তার লাশটা নিয়ে বা তার লাশের কাপড় নিয়ে হয়তো কোনো কবিরাজ বা কোনো তান্ত্রিক বা এরকম কেউ খারাপ কিছু করতে চায়। তো এটা নিয়ে তার সন্দেহ হওয়ার পর থেকে তিনি কি করলেন, সাহস করে সেই যে কবরস্থানটা ছিল সেই কবরস্থানটা পাহারা দেওয়া শুরু করলেন। কোনো না কোনোভাবে তিনি এইটা বুঝতে
চাইছিলেন যে আসলে এরপর কি হয়। তো তিনি পাহারা দিচ্ছেন, কিন্তু কোনো নতুন লাশ দাফন না হওয়ার কারণে তিনি হয়তো কাউকেই খুঁজে পাচ্ছেন না। তো যাই হোক, তারপর উনি একদিন মানে মানে ভাবলেন যে আসলে এইভাবে ওই যে লাশ চুরি করছে যে তাকে পাওয়া যাবে না। যেদিন নতুন লাশ এখানে আসবে, দাফন করা হবে, সেই দিনে হয়তো কাউকে খুঁজে পাওয়া যেতে পারে। তারপর যেই কথা সেই কাজ, তিনি মানে খোঁজ খবর রাখতে থাকলেন যে কবে নতুন কোনো মানে লাশ এখানে আসে বা কবে নতুন একটা লাশ এখানে পাওয়া যায়। যাই হোক, তিনি দেখলেন যে তার 2-3 দিন পরেই একটা নতুন লাশ সেখানে দাফন করা হয়েছে। তো সেদিন তিনি একদম তার যে জিনিসপাতি আছে সেই জিনিসপাতি নিয়ে লাশের মানে কবরস্থানটায় পাশে লুকিয়ে থাকলো। সে দেখতে চাইছিল যে আসলে এখানে হচ্ছেটা কি। তারপর আস্তে আস্তে রাত বাড়তে থাকলো, চারদিকের নীরবতাও নিস্তব্ধতাও বাড়তে থাকলো। হঠাৎ সে লাশের মানে কবরস্থান থেকে একটা শব্দ শুনতে পেল। প্রথমে শব্দটা তার কাছে স্পষ্ট না, তাই শব্দটাকে আরেকটু শিওর করার জন্য সে আরও গভীর মনোযোগ দিয়ে সেই শব্দটা শোনা শুরু করলো। কিন্তু সে দেখলো বা মানে সে শুনতে পারলো কেউ যেন কবরস্থানের ভিতরে মাটি খুঁড়ছে। তিনি ভাবলেন যে এই যে আজকে পেয়েছি, এত রাত্রে যেহেতু মাটি খুঁড়ছে, তার মানে এখানে সত্যিই কিছু একটা আছে। তারপর সে আস্তে 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 শুয়ে শুয়ে অনেক টেকনিক খাটিয়ে এগিয়ে যাইতে লাগলো। কুয়াশার ভিতরে যদিও মানে সব কিছু দেখা যাচ্ছে না, কিন্তু তিনি আন্দাজ করতে পারছেন দুজন মানুষ একটা কবর খুঁড়ছে। সেই যে নতুন কবরটা আজকে দেওয়া হয়েছে সেই কবরটা খুঁড়ছে। তাদের মুখ দেখা যাচ্ছে না একদমই, কিন্তু অদ্ভুত বিষয় হলো তারা কোনো কথা বলছে না, একদমই নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াহুড়ো করে কাজ করতেছে সেই ঘোড়া। তো মন্টু মিয়া ভয় পেলেও তার মানে ভিতরে যে দাদা লাশ চুরি হওয়ার যে রাগটা ছিল সেই রাগটা নিয়ে সে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ পর দেখলো এই যে দুজন মানুষ লাশটা করা শেষ করার পর লাশটাকে বের করলো। আর এই মানে লাশটা বের করার পরেই যে ঘটনাটা, এই ঘটনাটাই আসল ঘটনা, এই গল্পের আসলে এই কাহিনীর আসল দৃশ্য। তারপর তারা দেখলো যে এই যে লাশটাকে যে গতদিন দাফন করা হয়েছে, এই লাশটা লড়ে চড়ে উঠল। এবার মন্টু মিয়া একদম বুক ধরপড় করতে লাগলো। তারপর সে ভালোভাবে এই জিনিসগুলো মানে লক্ষ্য করতেছে, ভালোভাবে আর কি পর্যবেক্ষণ করতেছে, আসলে এখানে হচ্ছেটা কি আজকে ভালোভাবে দেখবো। সে দেখলো লাশটা যেন ধীরে ধীরে উঠে বসেছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো যারা লাশ তুলছে তারা কোনো ভয় পাচ্ছে না, বরং তারা যেন সেই লাশটাকে টেনে নিয়ে যেতে লাগলো। মানে এমন একটা দৃশ্য, এটা আসলে কারো কাছেই কাম্য না। তিনি মানে যেটা ভাবছিলেন সেটা না হয়ে এখানে অন্য কিছু হচ্ছে। লাশটা নিজের থেকে উঠে বসে আবার নিজের থেকে যাইতে যাচ্ছে। তো এরকম একটা দৃশ্য দেখার পর তিনি বেশ খানিকটা অবাক হয়ে গেলেন এবং মানে সেখানেই অজ্ঞান হয়ে পড়লেন। তো তিনি যে ওই কবরস্থানে গেছেন এটা কিন্তু কেউ জানে না। তারপর দিন সকালে তিনি আবার নিজের থেকেই জ্ঞান ফিরে পেয়েছেন, আলহামদুলিল্লাহ। এবং পরবর্তী সময় তিনি গত রাত্রের যে ঘটনাটা আছে সেই ঘটনাটা একদম নিজের থেকে চাপা হয়ে গেলেন, কাউকে বললেন না, কাউকে শেয়ার করলেন না, কারণ তার কাছে এই বিষয়টা একদমই ভুতুড়ে মনে হয়েছে। তো সে কি করলো যে না, একদিন দেখে এটা বিশ্বাস করা যাবে না, পরদিন আমি আরও কিছু দেখার চেষ্টা করব। তো উনি আবার অপেক্ষা করলেন, আবার পরদিন কবে এই হয় আর কি, আবার দাফন করা হয়। তো তার 7 দিন পরে আরও একটা মানুষ মারা যাওয়ার পর সেই কবরস্থানে আবারও দাফন করা হয়। এবার তিনি তার শক্তি সাহস বেড়েছে, তার আরও যে 2-3 জন ছিল তার সঙ্গী সাথী ছিল যাদেরকে শেয়ার করছে আর কি গোপনে বন্ধুবান্ধবদের, তাদের সবাই মিলে এই কবরস্থানটা যে আছে সেই কবরস্থানের বিভিন্ন জায়গায় গিয়ে তারা আর কি লুকিয়ে থাকলো যে এবার কেউ আসলেই তাকে যেন আমরা ধরে ফেলতে পারি। এবং যেই কথা সেই কাজ, তারা সবাই লুকিয়ে আসলো। রাত গভীর হতে লাগলো। তারপর তারা দেখলো কোনো একজন মানুষ, মানে তার ওই যে আমি প্রথমে গ্রামের তান্ত্রিকের কথা বলেছি, সেই তান্ত্রিক টাইপের একজন সেখানে এন্ট্রি হলো। এন্ট্রি হওয়ার পর
তারা দেখতেছে আর কি, এই যে মন্টু মিয়ার যারা সঙ্গভঙ্গ আছে তারা সবাই দেখতেছে যে ওই যে যেই লোকটা আসলো সেই লোকটা লাশ খোলা শুরু করে দিয়েছে। ঘুরতে 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 যখন আর কি লাশটা মানে কবরটা খোঁড়া শেষ, লাশটা সবেমাত্র নিবে, ঠিক তখনই সেখানে একটা মানে সাদা টাইপের অবয়ব চলে আসে। এই অবয়বটা দেখে তো মানে ওই লোকটা তো ভয় পেয়েছে উল্টা মন্টু মিয়ারাও অনেক বেশি ভয়, মানে প্রথম দিন যেটা দেখছে আজকে তারও আবার ভিন্ন। তো এই সব কিছু মিলে তার কাছে খুবই বেশি অবাক লাগতেছে, খুবই সব কিছু অবাক লাগতেছে। তো মন্টু মিয়া কিছু বলতেছে না, তিনি তার মতো আছেন। কিন্তু তাদের যে সদস্য ছিল এই সদস্যের মধ্যে একজন খুব সাহসী ছিল, তিনি তার লাইটটা অন করে একদম সোজা ওই কবরস্থানের দিকে একদম দৌড় দিয়ে সবাইকে ডাক দিয়ে, তো যখন দৌড় দেওয়া শুরু করলেন তখন বাকি যারা ছিল তারা আবার বসে থাকে নাই, তারাও দৌড় দিয়েছিল। এখন এইখানে কথা হচ্ছে যে ওই যে তান্ত্রিকের কথা আমি বলছি, ওই তান্ত্রিকে কিন্তু সেই রাত্রে সেখানে ছিল। ওই তান্ত্রিক এখন যখন দেখতেছে সব দিক দিয়ে লাইটটা জ্বলতেছে, সেই তান্ত্রিক সেখানে আর দেরি না করে একদিকে ভোতর দেয়। যখন দেয় তখন বিভিন্ন জায়গায় যখন ঘোরাঘুরি করে একদম ওই তান্ত্রিকটা কোনো না কোনোভাবে সেটা থেকে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর তারা এই যে মানে মন্টু মিয়া সহ আর বাকি যারা ছিল তারা আর কি বেশ হতাশ হয়ে যায়, কারণ এতজন থাকার পরেও সে ওই লোকটাকে ধরতে পারে না। পরদিন সকালে শোনা যায় ওই তান্ত্রিককে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, তান্ত্রিককে আর কোনোভাবেই কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তো খুঁজে যেহেতু পাওয়া যাচ্ছে না, সেহেতু মানুষ এখন আবার সন্দেহ করা শুরু করলো যে এই তান্ত্রিকেই কি আসলে সেদিন ছিল কিনা। তো তখন মন্টু মিয়া সহ তার যা ফ্রেন্ডরা ছিল তারা তদন্ত করা শুরু করলো যে আসলে এখানে কি হচ্ছে। পরবর্তী সময় আসলে ওই যে তান্ত্রিকের যেখানে বাসস্থান ছিল সেই বাসস্থানে তারা আক্রমণ করে, যেখানে দেখতে পারে যে এইরকম বেশ কিছু লাশের কাপড় সেখানে রাখা আছে, বেশ কিছু জাদু টোনা করার যন্ত্রপাতি সেখানে রাখা আছে। আর এই তান্ত্রিক আসলে সেই রাত্রে আসলে তার যে প্রাণ পরিকল্পনা ছিল সেই প্রাণ পরিকল্পনা বাস্তবায়ন না করতে পেরে, তার জিনিসপাতি আসলে গোছায় না রাখতে পারে, সে তো পালাই গেছে। এই জিনিসগুলো আর কি সবার সামনে ধরা পড়ে। তো এই পরে সেই তান্ত্রিকের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এলাকার লোকরা এখন অনেক বেশি সাবধান হয়ে গেছে, আর কখনোই ওই মানে যে কবরস্থানটা ছিল ওই কবরস্থানে এমন কোনো ঘটনা ঘটেনি। তারপর এলাকাবাসীর উদ্যোগে সেখানে সোলার প্যানেল লাগিয়ে সেখানে আর আলোকিতর ব্যবস্থা করা হয়। এই কবরস্থানটা এখন ঠিকঠাক আছে। তো এটাই ছিল ঘটনা। আমি আশা করছি ঘটনাটি ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ঘটনাটি ঘটেছিল উনার সম্পর্কে চাচা হন এমন দুইজন ব্যক্তির সাথে, একজনের নাম মিলন, একজনের নাম মিশর। ওনাদের দুজনের সাথেই মূলত ঘটনাটি ঘটেছিল 2001 সালে। এই যে মিলন চাচা, মিশর চাচা, ওনারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছেন, দুজনই খুবই অন্তরঙ্গ বন্ধু। ঘটনার শুরুর আগে লোকেশনটা আমরা একটু বর্ণনা করি। এই যে মিশর চাচা, ওনাদের বাড়ি থেকে যে বিলে ওনারা মাছ ধরতে যাবেন তার দূরত্ব 250 ফিটের মতো। বর্ষার সময় যখন খাল বিল থই থই করে পানিতে, তখন জোয়ার ভাটা, এই কারণে তখন কিন্তু পানি বাড়ে কমে। যখন কমে ঠিক তখনই মাছ ধরার মোক্ষম সময়। এই বিলের পাশেই ছোটখাটো একটা উঁচু ভিটা অবস্থান করছে, যার নাম স্থানীয়ভাবে কুলুর ভিটা হিসেবেই পরিচিত। কুলুর ভিটার উপরে বেশ কয়েকটি বড় তাল গাছ রয়েছে। তাল গাছের আশেপাশে ঝোপঝাড় হয়ে গেছে, একটা জঙ্গলের মতো হয়েছে ছোটখাটো একটা। তাছাড়া এই কুলুর ভিটায় আগে থেকে প্যারানরমাল সমস্যা বিদ্যমান রয়েছে। এই যে মিলন চাচা, মিশর চাচা আগে থেকে কিন্তু অবগত আছেন যে এই কুলুর ভিটায় সমস্যা আছে। দুজনে সাহস করে ঠিক করেন যে এই কুলুর ভিটার পাশে ওনারা মাছ ধরতে যাবেন। দুজন তো তখন যুবক বয়সী, কর্মঠ, পরিশ্রমী। এ সমস্ত ভূত প্রেতের ভয় আর ওনাদের কাছে কি আসতে পারে, এরকমই চিন্তা করেছেন। পূর্ণিমায় কিন্তু মাছ বেশি পাওয়া যায়, এই কারণে পূর্ণিমার রাতেই ওনারা মাছ ধরতে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন। আকাশের চাঁদের আলোয় তখন চারদিকে আলোকিত।
মিলন চাচা, মিশর চাচা একটা কোদাল, একটা নেটের জাল এবং মাছ রাখার জন্য ব্যাগ, কয়েকটা বাঁশের খুঁটি এগুলো নিয়ে ওই কুলুর ভিটার কাছে থাকা বিলে মাছ ধরতে যাচ্ছেন। তখন রাত আনুমানিক 8টা কি 8:30টার মতো বাজে আর কি। তখন বিলে পানি খুবই কম। প্রথমে মিলন চাচা, মিশর চাচা ওনারা ওইখানে গিয়ে একটা আইল বেঁধেছেন। আইলের অপর পাশে কোদাল দিয়ে গর্ত খুঁড়েছেন যাতে করে পানিগুলো সরাসরি গর্তের মধ্যে যেতে পারে। সাথে নিয়ে যাওয়া নেটের জালটা বাঁশের খুঁটির সাথে বেঁধে পানির স্রোতের মাধ্যমে ওই গর্তের ভিতরে যেতে থাকে। এভাবে আপা টেনে মাছ ধরতে থাকে। ওনাদের স্থানীয় ভাষায় এই পদ্ধতিতে মাছ ধরাকে বলে আপা টেনে মাছ ধরা। এভাবে কিছুক্ষণ মাছ ধরতে থাকে, বেশ ভালোই মাছ ধরা পড়ে। তখন দেশি বেশ কিছু মাছ, টাকি, শৈল, কই মাছ, চিংড়ি মাছ, ছোট ছোট পুঁটি মাছ দুজনেই পেতে থাকেন। তারা খুবই আনন্দিত, তাদের কষ্টটা সার্থক হচ্ছে আল্লাহর রহমতে। আর এই আনন্দে ওনারা দুজনই বিড়ি ধরিয়েছেন, কারণ মাছ ধরার সময় বিড়ি খাওয়ার নাকি আলাদা একটা আনন্দ রয়েছে। এটা ওনারা বুঝতে পারেন যারা এটা খান আর কি। তো ওনারা তো বিড়ি ধরিয়েছেন, খাচ্ছেন বিড়ি, মাছও ধরছেন, আর সেই সাথে সাথে থাকা ব্যাগের মধ্যে মাছগুলো ভরছেন। তবে এই আনন্দ বেশিক্ষণ কিন্তু আর রইল না। মিলন চাচা, মিশর চাচা হঠাৎ করে পাশে থাকা ওই কুলুর ভিটার ওই দিক থেকে ধপাস ধপাস করে তাল পড়ার আওয়াজ শুনতে পান। এই 5 মিনিট 7 মিনিটের ব্যবধানে এরকম ধপাস ধপাস আওয়াজ হচ্ছে। এরকম আওয়াজে দুজনের খুশি কিন্তু বিলীন হতে চলছে, কারণ ওই দিকটাতে এমনি প্যারানরমাল সমস্যা আছে। কিন্তু তখন তো ভাদ্র মাস, তাল পাকার সময়, তাল তো পড়তেই পারে রাতের বেলা। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে, তুই কি তাল পড়ার শব্দ শুনতে পেয়েছিস? তো মিলন চাচা বলে যে হ্যাঁ পেয়েছি তো। মিশর চাচা তখন বলে, আমি মাছ ধরছি, যা তো ভাই তুই একটু তাল গাছের নিচে গিয়ে দেখ তো তাল টাল পাস কিনা, যদি পাস নিয়ে আয়, দুজন মিলে খাওয়া শুরু করব। পূর্ণিমার চাঁদের আলোতে মিলন চাচা গুটি গুটি পায়ে হাঁটতে থাকেন সেই তাল গাছের দিকে। হেঁটে হেঁটে অগ্রসর হচ্ছেন। মিলন চাচা প্রথমে গিয়ে অবাক হন, ভয়ও পান কিছুটা। মিলন চাচা দেখেন যে ওখানে তাল কই, গাছের নিচে তো কোনো তালই নাই। মিলন চাচা দ্রুত মিশর চাচার কাছে এসে বলেন যে হ্যাঁ রে, আমরা যে শব্দ শুনলাম তাল পড়ার, ওখানে গিয়ে তো কোনো তালই পেলাম না। ও অবস্থা তো সুবিধার মনে হচ্ছে না রে, এটা তো আমাদের মনের ভুল হতে পারে না। আমরা একসাথে দুজনেই মানে মনের ভুল করব, এটা কিভাবে সম্ভব? মিশর চাচা বলেন, আরে মনের ভুল হইলেও হইতে পারে, এটা নিয়ে এত চিন্তা ভাবনা করার দরকার নেই। আর ঘন্টা খানেক মাছ ধরে আমরা চলে যাব, এর বেশিক্ষণ আর থাকা যাবে না। আসলে তখন তো অনেক রাত, বিষয়টা এরকমও না, রাত 8টা 8:30টার দিকে ওনারা গিয়েছেন, তখন তো আর বেশি রাত না, এমন না যে রাত 2টা 3টা বাজে। তখন ওনারা আর ঘন্টা খানেক মাছ ধরবেন, মাছ তো মোটামুটি ভালোই পেয়েছেন। কিন্তু সমস্যা আস্তে আস্তে বাড়তেই থাকে। মিশর চাচা মিলন চাচা মাছ ধরছে, গল্প করছে আর বিড়ি খাচ্ছেন। হঠাৎ করে মিলন চাচা ও মিশর চাচার শরীরে একটা ঠান্ডা শীতল হাওয়া এসে লাগে। সাথে সাথে দুজনের শরীরটা ভার হয়ে যায়। মনে হচ্ছে কোনো অদৃশ্য শক্তি মিলন চাচা ও মিশর চাচাকে বোঝাতে চাচ্ছে এখানে আর মাছ ধরা যাবে না। কিন্তু দুজনের তো মাছ ধরার নেশা এমন ভাবে চেপে ধরেছে, ওনারা তো যাবেন না এত সহজে। বেশ কিছুক্ষণ পরে ঘটলো আর একটা ভীতিকর ঘটনা। দুজনে একসাথে শুনতে পান কুলুর ভিটার ভেতর থেকে একটা বাচ্চা মেয়ে কান্না করছে। এটা যে মেয়ে বাচ্চার কান্নার আওয়াজ এটা ওনারা বুঝতে পারছেন, দুজনেই একসাথে শুনছেন। কিন্তু সেটা নাকি কান্নার আওয়াজ যখন কানে আসে তখন এই মিলন চাচা মিশর চাচা দুজনেই বেশ ভয় পেয়ে যান। মিশর চাচা মিলন চাচাকে বলেন, হ্যাঁ রে মিলন, কান্নার আওয়াজটা কার হতে পারে, তাও আবার এত রাত্রে? কি করবি, মাছ ধরবি না ধরবি না, নাকি ওখানে গিয়ে দেখবো কান্নার আওয়াজটা কার? এখানে একটা বিষয় বলে রাখা ভালো, তখনকার সময় নাকি ছেলে ধরা কিংবা গলা কাটা, এই যে একটা কথা ছিল না যে ব্রিজ হবে, ব্রিজের পিলারে বাচ্চার মাথা লাগবে, বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল। এই জন্য ওই সময় ছেলে ধরা, তারপরে গলা কাটা এরকম বলা হতো যারা এইভাবে ধরে নিয়ে যেত। এই ধরনের বিষয়গুলো কিন্তু তখন চারদিকে বেশ ছড়িয়েছিল। ওরা চিন্তা করেন যে ওইখানে নির্জন জায়গায়
কোনো বাচ্চাকে কি ধরে নিয়ে এসেছে নাকি? মনে হয় কোনো ছেলে ধরা হবে, চুরি করে নিয়ে যাবে, তারপর গলা কাটবে, মাথা কাটে, অথবা কোনো ব্রিজে দিবে, রাস্তায় দিবে। না তো, এটা তো করা যাবে না। এটা আমাদের গ্রামের বাচ্চাই হতে পারে, বা পার্শ্ববর্তী কোনো গ্রামের বাচ্চা হতে পারে। এটা তো কোনোভাবে হতে দেওয়া যাবে না। দুজনে তখন পরামর্শ করছেন যে কি করা যায়। আবার ভাবছেন, জানে না, এ কিছু না, ধুর, ওইদিকে যাব না, মনে হয় কোনো ভূত প্রেত হবে। আবার মনে হচ্ছে না, কোনো বাচ্চার আওয়াজ। যদি ভূত প্রেত মনে করে ওনারা এড়িয়েই যান, তাহলে একটা মানুষের জীবন যদি সত্যি সত্যি সংশয় হয়ে থাকে, তাহলে ওনারা নিজের বিবেকের কাছে কিভাবে জবাব দেবেন? যদি শোনা যায় সত্যি কোন একটা গ্রাম থেকে একটা বাচ্চা গায়েব হয়েছে, তখন ওনারা কি করবেন? নিজের বিবেককে তো ক্ষমা করতে পারবেন না, নিজেদেরকে ক্ষমা করতে পারবেন না। ওনারা চিন্তা করেন যে আমরা ওইদিকে যাব, দেখবো যে কে কান্না করে। মিলন চাচা, মিশর চাচা এখনো বুঝতে পারেন না যে আসলে কি অপেক্ষা করছে ওনাদের জন্য, তা আবার এত রাত্রে। নাকি কান্নার শব্দ, এও কি সম্ভব? দুজনে কান্নার আওয়াজ অনুসরণ করে যেতে থাকেন। কান্নার যে শব্দটা, এই শব্দের উৎস খুঁজছেন যে ঠিক কোন পাশ থেকে আসছে। আশ্চর্যের বিষয়, প্রথমে যেখানে কান্নার শব্দ শুনতে পান, সেখানে গিয়ে দেখেন কান্নার শব্দটা এবার অন্য দিক থেকে শোনা যাচ্ছে। অর্থাৎ যদি পূর্ব দিক থেকে ওনারা বুঝতে পারেন যে শব্দ আসছে, ওখানে যাওয়ার পর, অর্থাৎ পূর্ব দিকে যাওয়ার পর মনে হচ্ছে পশ্চিম দিক থেকে আওয়াজ আসছে। আবার ওনারা পশ্চিম দিকে যান, এবার মনে হচ্ছে পূর্ব দিক থেকে আসছে। আবার পূর্ব দিকে যান, মনে হচ্ছে এবার উত্তর দিক থেকে আসছে। এইভাবে ওনারা ওই জায়গাতে ঘুরছেন। বেশ কিছুক্ষণ পর ওরা দেখলেন যে একটি তাল গাছ ঘেঁষে সামনের ঝোপের ভিতরে 7 থেকে 8 বছর বাচ্চার একটা অবয়ব হাঁটু গেড়ে বসে আছে। হাঁটুর উপরে 2 হাত এবং হাতের উপরে মাথা নিচু করে লম্বা চুল সামনে ঝুলিয়ে রেখে কান্না করছে। পরক্ষণে মিলন চাচা ও মিশর চাচা ওই বাচ্চাটিকে উদ্দেশ্য করে ডাক দেয় এবং বলে, আরে কে রে তুই? এত রাত্রে এখানে বসে কান্না করছিস কেন রে বাপু? তোর বাবার নাম কি রে? তোর বাড়ি কোথায়? এটা বলছে আর ওই অবয়বের দিকে ওনারা দুজন এগোচ্ছেন। ঠিক তখনই ঘটলো একটি ভয়ঙ্কর ঘটনা। দুজনে কাছে যেই না গিয়েছে, তখনই ওই মেয়ে অবয়বটি মাথা উঁচু করে তাকায়। তখন এই মিলন চাচা এবং মিশর চাচা দেখেন খুব ভয়ঙ্কর রকমের বিশ্রী চেহারা। ওই অবয়বটার মুখটা মনে হচ্ছে সম্পূর্ণ পোড়া, চোখ দুটো মনে হচ্ছে চোখের জায়গা থেকে বেরিয়ে গেছে, আগুনের ন্যায় জ্বলজ্বল করছে, নাক নেই, হাতে লম্বা লম্বা নখ। মিলন চাচা এবং মিশর চাচাকে দেখে দাঁড়িয়ে পড়েছে এবং বিশ্রী রকম উচ্চ স্বরে হেসে বলতেছে, পাইছি রে তোদেরকে, এইবার দেখি তোদেরকে কে বাঁচায়। তোদেরকে আমি এখনই মেরে ফেলবো, দুজনকে আমি এখনই খাবো খুব মজা করে। নাকি নাকি কণ্ঠে নাকি ওই অবয়বটা বলছিল। মিলন চাচা এবং মিশর চাচা প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে ওঠেন এবং বলতে থাকে, ও আল্লাহ গো, বাঁচাও গো। এই বলে উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। ওরা এখন দৌড় দিয়েছেন, মনে হচ্ছে পেছন থেকে কুলুর ভিটার যে ঝোপঝাড়, এগুলো ভেঙে চুরে ওনার দিকে আসছে, পেছন থেকে এরকম শব্দ হচ্ছে। এদিকে ওই মাছ, কোদাল, জাল ফেলে রেখেই তো ওনারা দিয়েছেন দৌড়। দৌড় দিয়ে যখন ভিটার সীমানা পার হয়ে মাঠের ভেতরে অনেকটা চলে এসেছেন, তখন দুজনে পেছনের দিকে একবার তাকান। ওরা দেখতে পান কুলুর ভিটার চারপাশ দিয়ে 4টা বিশাল বড় আগুনের মতো মানুষের অবয়ব মিলন চাচা এবং মিশর চাচার পিছু এগিয়ে আসছে। আর পেছন থেকে ডেকে ডেকে বলতেছে, কিরে আয়, মাছ ধরবি না? আয় মাছ ধর, এত কিছু দেখানোর পরও মাছ ধরবি না? আয় আয়। পরক্ষণে পেছনে আর দুজনে না তাকিয়ে দুজন দিয়েছেন দৌড়, আর দৌড় দিয়েছেন এই মিশর চাচার বাড়ির দিককে উদ্দেশ্য করে। এক দৌড়ে মিশর চাচার বাড়ির উঠোনে এসে তারা চিৎকার দিয়ে বলে যে, আমাদের বাঁচারে, আমরা মরে গেলাম। এই বলে দুজনই মাটিতে পড়ে যান। তবে মিশর চাচা অজ্ঞান হয়ে যান, মিলন চাচা অজ্ঞান হন নাই। ঘরের লোকজন শব্দ শুনে তাড়াতাড়ি বের হয়ে এসে দেখে যে মিশর চাচা উঠোনে পড়ে আছে। সবাই দোয়া দরুদ পড়ে মিশর চাচার মাথায় পানি ঢালতে থাকে। এক পর্যায়ে জ্ঞান ফেরত আসে। জ্ঞান ফিরে মিশর চাচা বলেন যে, মিলন কোথায়? এই বলে আবার উনি অজ্ঞান হয়ে যান। এদিকে মিলন চাচা মূলত ওনার সাথে আসেন নাই, উনি চলে গিয়েছিলেন ওনার বাড়ির দিকে। কিন্তু উনি বাড়ি পর্যন্ত পৌঁছান নাই। ওনার বাড়ি থেকে প্রায় 30-40 ফিট দূরত্বে উনিও জ্ঞান হারিয়ে পড়েছিলেন। তাকেও লোকজন ধরাধরি করে নিয়ে আসে। সকালবেলা আসলে বুঝতে পেরেছিলেন যে এই অবস্থা, তো তারও মাথায় পানি ঢালা হয়, দোয়া দরুদ পরে ফু দেওয়া হয়। এক পর্যায়ে তারও জ্ঞান ফেরত আসে। ওদিকে মিশর চাচারও জ্ঞান ফেরত আসে, স্বাভাবিক হয়েছেন। উপস্থিত সবাই জিজ্ঞেস করে কি হয়েছে।
ওনারা তো এই ঘটনাগুলো চাচার মতো করে খুলে বলেছেন। মূলত এই যে মিশর চাচা দৌড়ে ওনার বাড়ি পর্যন্ত এসেছেন, উনি মনে করেছেন যে মিলন চাচা আছে সাথে, আসলে তো তা নাই। এখানেও একটা ভয়ঙ্কর মায়াজাল কাজ করেছে। এদিকে মিলন চাচা অবশ্য উনি মিশর চাচার উপস্থিতি বুঝতে পারেন নাই, উনি একাই ওই দিকটাতে চলে এসেছিলেন। দুজন যখন একা হয়ে গেছেন তখনই মূলত এই মিশর চাচাকে আবার ভয় দেখানোর চেষ্টা করেছে। ওই সময় বাড়ি পর্যন্ত আল্লাহর রহমতে চলে এসেছিলেন, যার কারণে খুব একটা সমস্যা হয় নাই। তখন কিন্তু রাত যে অনেক এইটাও বলা যাবে না, কারণ হচ্ছে ওনারা 8টা সাড়ে 8টার দিকে গিয়েছেন, ঘন্টাখানেক কাজ করে মাছ ধরা শুরু করেছেন, তারপর হয়তো বা 1 ঘন্টা কেটেছে, সেই হিসাবে রাত ম্যাক্সিমাম 11টা বেজেছে। কিন্তু ওনারা যখন দৌড়াদৌড়ি করে বাড়ির দিকে এসেছেন, বিশেষ করে মিশর চাচা, তখন রাত 2টোরও বেশি বাজে। এর ভিতরে যে এত সময় চলে গেছে এটা ওনারা বুঝতেই পারেন নাই। স্থানীয় এক মসজিদের ইমাম সাহেবকে ডেকে এনে দুজনকে খুব ভালো করে ঝাড়ফুঁক করানো হয়, রুকিয়া করানো হয়, পানি পড়া দেওয়া হয়, তেল পড়া দেওয়া হয়। ওই পানি পড়া গোসলের পানির সাথে মিশিয়ে গোসল করাতে বলেন বেশ কিছুদিন। ওনাদের শরীরে কিন্তু অনেক জ্বর এসেছিলেন, শরীরে প্রচন্ড ব্যথাও হয়েছিল। সকালবেলা মিশর চাচার বাড়ির লোকজন মাছ ধরার জায়গায় কোদাল জাল আনতে গিয়ে দেখতে পেয়েছিলেন যে সেখানে যে ব্যাগ ভর্তি মাছ ওনারা রেখেছিলেন, একটা মাছও অবশিষ্ট ছিল না, শুধু মাছের কাঁটা ও আষ্টে দেখাচ্ছিল যে সেখানে পড়ে আছে। আর কুলুর ভিটার মাঝে মাছের খালি ব্যাগ ছেঁড়া অবস্থায় পড়ে আছে। পরবর্তীতে আল্লাহর রহমতে হুজুরের চিকিৎসার মাধ্যমে দুজন সুস্থ হয়ে যান ঠিকই, তবে অনেক দিন তাদের ভিতরে এই ভয়ের সিমটমগুলো রয়ে গিয়েছিল। অনেকদিন ওনারা ট্রমাটাইজড অবস্থায় ছিলেন আর কি। তারপর থেকে আর কেউ কখনো কুলুর ভিটায় মাছ ধরা তো দূরের কথা, দিনের বেলাও যেত না প্রয়োজন ছাড়া। এই ঘটনা কিন্তু এই মিশর চাচার কাছ থেকে সংগ্রহ করেছেন। এই ঘটনাটি আমাদের কাছে শেয়ার করেছেন মনোয়ার শিকদার, নোয়াখালী সদর থেকে। 1999 সালের ঘটনা, বেশ আগের, এবং তখন মনোয়ার কেবল ইন্টারমিডিয়েট পাশ করেছেন। মনোয়ারের পরিবারের ইচ্ছা ছিল তাকে ঢাকায় পাঠানো এবং আসলে তাকে পলিটেকনিক্যাল স্কুলে পড়ানোর, সেখানে তিনি এই কারিগরি জিনিস শিখবেন এবং এটাই তার পরিবারের ইচ্ছা ছিল। তো মনোয়ার সেই অনুযায়ী প্রিপারেশন নিয়ে এসছেন। তো ঢাকায় যখন এসছেন তার থাকার জায়গা হলো তার মামার কাছে। মনোয়ারের ছোট মা মোশতাক তখন ঢাকায় একটা ডেভেলপার কোম্পানিতে চাকরি করতেন। তো তার কাজ ছিল আসলে দেখাশোনা করা, কেয়ারটেকার। তো তাদের কোম্পানির অনেকগুলো বিল্ডিং এর কাজ হচ্ছিল উত্তরাতে, এবং উত্তরার শেষ অংশে, শেষ অংশ বলতে তখনকার সময় ওইটাই মানে শেষ অংশ আর কি। এক একটা জায়গা বিল্ড হয়ে হয়ে সামনে যাচ্ছে নদীর কাছাকাছি, এবং মানে খুব ফাঁকা জায়গা। তো সেইখানেই এই পাশে বেশ অনেকখানি জায়গা নিয়ে বিভিন্ন প্রজেক্টের কাজ চলছিল এই মনোয়ারের মামা যে কোম্পানিতে কাজ করে সেখানে। তো মনোয়ারের মামার বেসিক্যালি কাজ ছিল এই কয়েকটা প্রজেক্ট তিনি একাই দেখাশোনা করতেন। সেগুলোর মধ্যে লোক ছিল, প্রত্যেক বিল্ডিং এই মানুষ থাকতো কনস্ট্রাকশন বিল্ডিং গুলাতে। তো মনোয়ার মামা ছিল তাদের মধ্যে হেড, তিনি যে দেখাশোনা করতেন। তো মনোয়ার সেখানে যায় সেই মামার কাছে। তো তার মামার যেই বিল্ডিংটা তার মামা থাকতেন সেটা একটা বহুতল বিল্ডিং তৈরি হচ্ছে তখন। তো সেই বিল্ডিংটা একেবারে শেষ প্রান্তে। তো সেইটারই একদম উপরের তলায় 6 তলার উপরে একটা রুমের মধ্যে তার মামা থাকতেন। আর নিচে ফ্লোরগুলা কয়েকটা তৈরি হয়েছে, কয়েকটা হয় নাই, বাতাস আসা যাওয়া করে, হু হু করে, বেশ বড় জায়গা নিয়ে বিল্ডিংটা। তো যাই হোক, তো সেখানে সেই সিঁড়ি যে লাগানো, লিফটের যে একটা ডোম সেটা তৈরি হয়েছে। আর যে সিঁড়িটা সেটাও কিন্তু তখনও মানে ঠিক মতো তৈরি হয়নি, জাস্ট ঢালাই করে গেছে এরকম। তো মনোয়ার সেখানে উঠে, তার কাছে একটু অস্বস্তি লাগে, কারণ সে যখন ওখানে পৌঁছাইছিল তখন দুপুরের পর, তখনই কেমন গা ছমছম একটা পরিবেশ, কারণ ওইখানে বাড়িঘর তেমন একটা নাই। আর ওই ব্লকের মধ্যে যে কটা বাড়ি হচ্ছিল তার মধ্যে ওই যে কয়েকটা বিল্ডিং হচ্ছে মনোয়ারের মামার সেই কোম্পানি, মানে মামা যে কোম্পানিতে চাকরি করে তাদের প্রজেক্ট। আর এছাড়াও তো একটা প্রজেক্ট আছে ওইখানে। আর বেসিক্যালি ফাঁকা পুরো জায়গাটা। তো ওখান দিয়ে হেঁটে গেলে সামনে, ওই বিল্ডিং থেকে হেঁটে যদি সামনে যায়, এই পাশে আর কোনো বিল্ডিং নাই, ফাঁকা জায়গা। বিল্ডিং মানে তাদের যে বিল্ডিংটা, ওই যেটার মধ্যে তার মামা থাকে, তারপরে একটা ফাঁকা জায়গা, একটা মাঠের মতো বেশ বড়, এবং ওইটাতে কোনাকুনি হেঁটে গেলে নদী, এবং ওই নদীর সাইড দিয়ে এটা মানে একটা খালের দিকে মিশে গেছে। জায়গাটা খুব সুন্দর কর্নারে। তো মনোয়ার দেখছে ওই জায়গাটা, তার বেশ ভালো লাগে। তো যাই হোক, সে দুপুরবেলা যখন মামার ওইখানে গেছে, গা ছমছম করা পরিবেশ, সিঁড়ি বেশ গা ছমছম করা, হেঁটে উঠতেছে নিচের বিল্ডিং মানে ফ্ল্যাটগুলোতে বা ফ্লোরগুলোতে তখন কাজ হচ্ছে না, কোনো কারণে কাজ থেমে আছে।
কোম্পানি যেটা করে হচ্ছে স্ট্রাকচার তৈরি করে আরেকটা জায়গায় ইনভেস্ট করে সেটা করতে থাকে, এইভাবে চলে আর কি। তো তখন লাকিলি মোশতাক সাহেব যে বিল্ডিংটা থাকতেন সেখানে কোনো কাজ হচ্ছে না আর কি। তো উঠতেছে একদম নীরব নিথর, প্রত্যেকটা ফ্লোর ফাঁকা ফাঁকা এরকম। তো উঠে মামার ওখানে যখন উঠছে, মামার যে রুমটা মানে যেটাতে মোশতাক সাহেব থাকতেন সেটা মোটামুটি তৈরি করা হয়েছে। সেখানে দেয়াল টেয়ালে প্লাস্টার লাগানো, রং টং করা, একটা ফ্যান ঘুরতেছে, ফ্যান চলে। আর ওই রুম থেকে বেরোলে বাকি জায়গাটা আবার খোলা, ওই সামনে পুরো মানে পিলার টিলার আছে, একটু করে দেয়াল করা, এদিক দিয়ে হেঁটে গেলে দেখা যায় একেবারে অন্যরকম খালি। তবে পাশে দাঁড়ালে দূরে নদী দেখা যায়, খুব সুন্দর দৃশ্য, মানে খুব সুন্দর, নদীর বেশ খানিকটা দেখা যায়। মানে যেহেতু আশেপাশে তেমন বিল্ডিং টিল্ডিং নাই, খোলা প্রান্তর এবং দূরে প্লট, আবার ওই পারেও প্লট আছে, তো খুব সুন্দর লাগে, কিছু নৌকা চলতেছে, খুব সুন্দর। তো এইটা দেখে আসলে মনোয়ারের খুব ভালো লাগে, সেখানে দাঁড়ায় খুব এনজয় করে জিনিসটা। তো যাই হোক, মামার সাথে গল্প গুজব করে, দুপুরে যেদিন আসছে মামা বসে থাকে, ওই খাবার নিয়ে আসছিল হোটেল থেকে, ভালো খাবার টাবার খাওয়ায়। তো গল্প গুজব করে বিকালবেলা সে মামারে বলে যে মামা চলো একটু হাঁটিয়ে দিকে যাই। তো তার মামা যেহেতু মনোয়ার আসছে, সেও মনে করে আচ্ছা ভাইগনার একটু দেখাই। তো নেমে তারা নিচে যায়, নিচে গিয়ে বলে যে মনোয়ারে বলে কই যাবি, বলে যে চলো ওদিকে যাই, ওই যে রাস্তায় খোলা মাঠের মতো জায়গাটা, তো কোনাকুনি হেঁটে আর কি। তো ওই কোনাকুনি হাঁটা রাস্তা দিয়ে হাঁটে। বেসিক্যালি তারা বুঝলো যে, মনোয়ার বুঝলো যে এই কোনাকুনি রাস্তাটা একটা পায়ে চলা পথের মতো মাঠের মাঝখান দিয়ে। এটা কারণ হচ্ছে এখান দিয়ে হেঁটে যায় মানুষ, গিয়ে ওই নৌকা এসে থামে ওই খাল আর নদীর কর্নারে, ওই নৌকা এসে ওখান থেকে আবার উঠে মানুষ এদিক ওদিক যায়, মানে পার হয় আর কি। তো সে খুব পছন্দ করতেছে, বিকাল গড়ায় গেছে, খুব সুন্দর একটা পরিবেশ চারিপাশে। আর দেখতেছে যে ঠিক খালটার ওই পারে আর কি, ওই পাশে বাচ্চা ছেলে পেলে খেলতেছে মাঠের মধ্যে, ওইখানে খুব সুন্দর। তো হেঁটে দেখলো বড় গাছ আছে, একটা গাছের ছায়া পড়ছে এখানে, খুব সুন্দর। তো মনোয়ার বলতেছে তার মামার এতে গ্রামের মতো পুরা। তো তার মা বলতেছে যে হ্যাঁ গ্রামের মতো থাকবো না, সব মানুষ নিয়ে নিবো, এই যে জায়গা দেখছো পাশে এটাও নিয়ে নিতেছে, নিয়ে সব এগুলা শহর হয়ে যাবো, এগুলো আর থাকবো না, বড় বড় বিল্ডিং দেবো এখানে। যাই হোক, তো হাঁটতে হাঁটতে মনোয়ার যে দেখে মানে একেবারে ওই ইসের কর্নারে, মানে ওই মাঠের মতো জায়গাটা একদম কর্নারে ছোট্ট মাচানের মতো করা। মামা এইটা কি, এখানে মাচান করা কি হয়? মাছটা ধরতো মনে আগে মানুষ, আবার নৌকা এসব থামে এখানে, এসে মাছ ধরা যায় না? ধরা যায়, ধরে দেখে তো দেখি কিছু মানুষ তো ধরে, ওই পাশে বসে টসে। তুমি ধরো না? জিজ্ঞেস করলো মামা। মামা গায়ে আমার সময় নেই, এই কাজ দেখতে দেখতে দিন চলে যায়, কত কাজ তুই জানোস, এগুলো সময় হয় না, আমি তো আজকে তোরে নিয়ে বেরিয়েছি, আমি হাঁটতেও পারি না। যাই হোক, মামা ভাইগনা ওখানে হাঁটাহাঁটি করে এবং দেখা যাচ্ছে একেবারে বেলা গড়ায় গেছে, সন্ধ্যা হয়ে আসতেছে, তখন দুজনে হেঁটে চলে আসে। তো মামারে বলে যে কি উপরে যাবা? মামাকে না চল তোরে হাঁটায় নিয়ে আসি, ঘুরে নিয়ে যাক। তারা দুজন ঘুরে অন্যান্য প্রজেক্ট দেখে ইত্যাদি করে রাতের বেলা মনোয়ারকে খাওয়ায় একবারে নিয়ে আসতেছে আর কি তার মামা। তো মনোয়ার আসার সময় রাতের পরিবেশটা দেখে আরো অন্যরকম হয়ে যায়, কারণ তারা যেখানে থাকে তারা কিন্তু, মনোয়ার কিন্তু একেবারে তখন সদরে থাকতো না, সে থাকতো একটু ভিতরে গ্রামের দিকে। তাদের ওইখানেও কিন্তু মানুষজন ছিল, মানে হাঁটাচলা করলে মানুষ দেখা যাইতো, দু একজন মানুষের সাথে দেখা হতো গ্রামের। এখানে দেখতেছে যে আসতেছে, কারোর সাথে দেখা হচ্ছে না। এই যে বিল্ডিং গুলো তৈরি হচ্ছে, এগুলোকে মনে হচ্ছে একটা অ্যাবান্ডন, মানে একটা মানে কংক্রিটের স্তূপ মনে হচ্ছে, কারণ বিল্ডিং এর একটা অবকাঠামো দাঁড়ায় আছে রাতের বেলা এবং ঝিঝি পোকার মতো ডাকতেছে জোরে জোরে ঝিঝি, কারণ মানুষজন নাই। আবার গ্রামের মতো নিস্তব্ধতা, এমন নিস্তব্ধতা মনে হচ্ছে কেউই নেই এখানে, প্রেতপুরীর মতো মনে হয়ে গেছে। একটু অড লাগছে, বলে মামা এনে থাকো কেমনে, এই কেমন মানুষজন নাই, কিচ্ছু নাই। তার মা বলছেন মানুষ আয় না এখানে, আগে তো এখানে ক্ষেত ছিল, নদীর পাড়ে ক্ষেত ট্যাত ছিল, তো মানুষ আবার মাছ টাছ ধরতো, নৌকা চলতো একটা সময়। এখন আর এরকম না, এখন আস্তে আস্তে যেহেতু বিল্ডিং টিল্ডিং হইতেছে, মানুষজন এগুলো তো বিক্রি করে দিয়ে গেছে জায়গা জমি, এরা কেউই আসে না, এই জায়গা ফাঁকা পড়ে থাকে। আর ওই যে মানুষজন থাকে ধর আরো দূরে গেল ওই পাশে, ওই যে নদীর পারে দেখছো ওইখানে মানুষ থাকে, আর এদিক দিয়ে হাইটা গেলে দূর দূরান্ত পর্যন্ত মানুষ নেই। আমরা তো হাঁটতেছি যে এটা গলি দিয়া, এই গলির পাশে কিন্তু দেখ ঘর বাড়ি, আর আমাদের ওই যে ওই পাশে হলো মেন রাস্তা, মেন রাস্তায় মানুষ নাই, আর এদিকে আর কি কবি। আর ওই সামনে গেলে দেখবি ওইখানে কিছু মানুষজনের আবার বাড়িঘর আছে। এই তো সে বলতেছে মামারে, মনোয়ার যে ভয় লাগে না তোমার রাত্রেবেলা? আরে না, কি তুমি একা থাকো এত উপরে বিল্ডিং এ, আমার তো এখনই কেমন লাগতেছে। মামাকে আরে না, কি এর ভয়, চল। তো বলে হাঁটতে হাঁটতে তারা যায় বিল্ডিংটা, তো উঠে বিল্ডিংটাকে দেখেই মনোয়ারের কেমন যেন ভয় লাগতেছে রাত্রেবেলা। মনে হচ্ছে এই বড় একটা স্ট্রাকচার দাঁড়ায় আছে, মানে বেশ বড় জায়গা নিয়ে করা, 6 তলা হইলো, বেশ বড় জায়গা নিয়ে করা, তো মানে চারিপাশ থেকে বেশ বড় লাগতেছে। আর এই যে কংক্রিটের পিলার করা, দেয়াল করা নাই সব জায়গায়, তো সুতরাং এই নদীর ওই পারে যে চাঁদ উঠছে, মানে এটা কিন্তু নদী খাল মিলছে কাছাকাছি জায়গায়, এখান থেকে চাঁদের আলোটা যখন পড়ছে বিল্ডিং এর ওই পাশে এসে,
এই যে মানে খোলা জায়গাগুলো দিয়ে পিলার গুলাকে মনে হচ্ছে কঙ্কাল সার একটা কংক্রিটের একটা বিল্ডিং, বেশ অন্যরকম লাগতেছে। তো যাই হোক, মনোয়ার এইগুলা দেখতে দেখতে মামার সাথে হাঁটলো এবং তার মামার কাছে একটা ছোট্ট টর্চ লাইট আছে, এরকম মানে পেন্সিল ব্যাটারি, ওইটা দিয়ে মেরে মেরে তার মামা উঠতেছে। তো মনোয়ার পিছন পিছে ফলো করে উঠতেছে, প্রত্যেকটা ফ্লোরে যাচ্ছে, তার ভয় লাগতেছে। তো যাই হোক, কিছু তো করার নাই, আবার এর মধ্যে একটা অ্যাডভেঞ্চারও লাগতেছে, কেন মনোয়ার এরকম পরিবেশে আগে থাকে নাই। তো যাই হোক, উঠে গেল, উঠে গিয়ে সে ওই তার মামার যে রুম সেখানে ঢুকে গেল, তারা লাইট জ্বালাই দিল তার মামা ওইখানে। তো যাই হোক, বসলো, খাওয়া দাওয়া কিন্তু করে আসছে মামা ভাগনা বাইরের থেকে। তো বেশ ভালোই অনেকক্ষণ বসে বসে থাকলো। তার মনোয়ার বললো যে ঘুমায় যেতে হবে, তার মামাও দেখা গেছে ঘুমের প্রিপারেশন নিল। আর পরদিন মনোয়ারের যেতে হবে তার সেই পলিটেকনিক্যাল স্কুল যেটা সেখানে। তো যাই হোক, সবকিছু বাতি টাতি নিভায় তারা ঘুমায় গেল। রাত পার হয়ে গেল, মনোয়ারের আরই নেই। পরদিন মনোয়ার সকালে তার মামারে বলতেছে, তার মামা তখনও শুয়ে আছে, মামা বেরোয়নি, সকাল 8টা বাজে এরকম। মনোয়ার উঠে বলতেছে যে মামা, আমার একটা বড়শি রসে এনে দিও, মাছটার ধরুম। তো মামা হলো, বড়শি? হ্যাঁ। কোথার থেকে তুমি ম্যানেজ করে দাও না, কোথার থেকে বড়শির মাছটার ধরুম? তুই না আজকে স্কুলে যাবি, ওখানে যা কথা বলবি? হ্যাঁ যাবো, আসার পরে যদি পাই তুমি দেখো না। মামাকে আচ্ছা ঠিক আছে, আমি দেখুন না, আয়না রাখুন, যা, এখানে কেউ মাছ তো ধরে, খবর নিমনে। তো যাই হোক, মনোয়ার ওখানে সময় টময় কাটায়। সকালের পরে সে বের হয়ে যায় একটা টাইমে ওখান থেকে, এবং সেই মেন রোডে উঠে, তার মামা আগেই দেখাই দিয়েছিল, ওখান থেকে সে চলে যায় তার সেই পলিটেকনিক্যাল স্কুলের দিকে, সেটা আরেকটু এদিকে মিরপুরের দিকে। যাই হোক, সেখানে গিয়ে সে তার কাজকর্ম সেরে ভর্তির বা এগুলার সিস্টেম আছে, এগুলো সব সেরে সে ওখান থেকে যখন বেরোয় তখন অলরেডি বিকাল হয়ে গেছে, মানে একেবারে পড়ন্ত বিকাল এরকম সময়। মানে সে যখন এসে পৌঁছায় আর কি, উত্তরা এসে পৌঁছায় আবার। তো বাস থেকে নেমে হেঁটে ওখান থেকে ওই গলির মধ্যে দিয়ে সে আসতেছে, পুরা কোয়াইট, বিকালের মধ্যেই দেখতেছে কোয়াইট, মানুষজন কম, রাস্তায় খুব হেঁটে যাচ্ছে দিক ওদিক দিয়ে। তো এসে আবার সেই বিল্ডিং এ উঠে, অনেক ক্লান্ত সে, খাওয়া দাওয়া করছে এখানে হোটেলে। তো হেঁটে যখন উপরে উঠছে, উঠে দেখতেছে যে তাদের রুমের দরজা খানিকটা খুলে রাখা। তো সে বুঝলো যে মামা ভিতরেই আছে। সে ঢুকলো রুমে ঢুকে দেখতেছে যে আলো কমে গেছে, যেহেতু বিকাল পড়ে গেছে। জানলা দিয়ে হালকা আলো আসতেছে ঘরের মধ্যে, আর মামা শুয়ে আছে বিছানায়। আর মামার যে বিছানার পায়ের কাছে সেখানে একটা বালতি রাখা, রঙের বালতির মধ্যে দিয়ে একটা বড়শির মাথা উকি দিচ্ছে, মানে একটা ওই যে ছিপের মাথা, মানে মাছ ধরার যে রড। সে সময় এত উন্নত ফিশিং রড ছিল না, তো তারপরও মাছ ধরার যে ছিপ সেটার রডটা উকি দিচ্ছে। তো মনোয়ার তো খুব খুশি হয়ে গেল যে মামারে বলছিল মামা আনছে। তো সে তাড়াতাড়ি ওখানে তার জিনিসপত্র টুকিটাকে হাতে যা ছিল রেখেই তাড়াতাড়ি গেল সে ছিপের কাছে, যে দেখলো যে হ্যাঁ, ছিপের মধ্যে সুতা লাগানো নাইলনের, এবং তখন নাইলনের সুতা ইউজ করতো। তো সেই সুতা লাগানো, এবং ভিতরে দেখলো যে হ্যাঁ, জিনিসপত্র যা মানে লাগে সেগুলো আছে। আর বালতির একদম নিচে আদার টাদার রাখা, মাছের জন্য যে খাবার নিয়ে আসা আদার, কেঁচো টেচো কি এগুলো রাখা আছে বালতির নিচে। তো সে খুব খুশি, দেখলো যে মামা শুয়ে আছে বিছানার মধ্যে। তার মানে ওখানে চৌকি ছিল 2টা, মামা যে চৌকিটাতে শুয়েছিল শুয়ে আছে মামা, মানে ঘুম। তো বুঝলো হয়তো মামা ক্লান্ত হয়ে ঘুমাইছে এসে। তো সে আর মামাকে ডিস্টার্ব করলো না, সে নিজেও তার জুতা খুলে তার এই পাশে একটা চৌকিতে শুইতে দিছিল তার মামা, এটাতে শুয়ে পড়ে। তো শুয়ে এতটাই ক্লান্ত সে ঘুমায় গেছে, মনোরে আর মানে আর জেগে থাকা, একদম তলায় গেছে ঘুমে। তো ঘুম যখন ভাঙছে তার, সে দেখতেছে ঘরে বাতি জ্বলতেছে, লাইট জ্বলতেছে ওখানে। তখন ওই যে লাল ফিলামেন্টের বাতি জ্বলতেছে। বিছানাতে তার মামা নাই, মানে পাশের যে চৌকিতে মামা ছিল, মামা নাই। বড়শিটা আছে ওই জায়গা মতো, এবং মানে তার চোখটা একটু কেমন হয়ে রয়েছে, কারণ অসময় ঘুমাইছে এবং উঠছেও অসময়। উঠে দেখতেছে রুমের মধ্যে হালকা আলো, এবং তার দরজাটা লাগানো, মামা নাই রুমে। তো সে বুঝলো যে মামা হয়তো বাথরুমে গেছে বা কোনো কাজে গেছে, হয়তো আশেপাশে নামছে কিছু। তো সে উঠে বসে তার কাছে কেমন লাগতেছে, সে ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে গেল। বাথরুম বলতে ওইটার সাথে একটা ছোট অ্যাটাচ বাথরুম ছিল, কারণ এই বিল্ডিং এ তখনও ওইরকম পানির ব্যবস্থা করা হয়নি। ছাদের মধ্যে ওই যে প্লাস্টিকের ট্যাঙ্ক আছে, তো সেখান থেকে পানি মানে একটা সময় উঠায়, সেটাই আবার এখানে একটা ড্রামে ভরে রাখে। যাই হোক, মানে খুব ফ্যাসিলিটেড বাথরুম না আর কি। তো সে ওখানে ড্রামে পানি ছিল, সেটা দিয়ে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে বেরোয় তখন একটু মানে নিজের কাছে নর্মাল লাগতেছে, কারণ সন্ধ্যার সময় ঘুমাইছে, অন্যরকম লাগতেছিল। তো কেমন জানি বেশ একা একা লাগতেছে, এরকম সময় বেরিয়েছে, এবং কেমন ঝিঝি পোকার মতো ডাকতেছে, কেমন একটা শব্দ রাতের। তো সে বাথরুম থেকে বের হয়ে গেট খুলে রুম থেকে বের হয়ে দেখতেছে পুরো খা করতেছে ফ্লোরের মধ্যে জাস্ট একটা সাইড যেখানে আলো নাই, ওখানে চাঁদের আলো এসে পড়ছে বাইরে থেকে, আর খা করতেছে। তো সে কিছুক্ষণ বসে থাকলো, মনোয়ার কিছুক্ষণ বসে থেকে তার কাছে ভালো লাগতেছে না।
মামাও আসার নাম নেই। তখনকার সময় তো মোবাইল ফোন ছিল না, সে যে কল দিয়ে মামারে খুঁজবে এরকমও নাই। তো কি করবে, সে অনেকক্ষণ চিন্তা করতে করতে চিন্তা করলো যে আমি বালতি নিয়ে মাছ ধরতে যাই। ভিতরে তো আদার টাদার সবই আছে। আর মনোয়ার আসলে মাছ ধরায় মোটামুটি অভিজ্ঞ, সে মাছ ধরতো গ্রামে। এটা তার কাছে বেশ একটা আনন্দের ব্যাপার, সে খুব এনজয় করে ব্যাপারটা। তো সে আর অন্য কিছু চিন্তা না করে সোজা আলনার থেকে তার একটা পাতলা জ্যাকেট ছিল সেটা নিল, কারণ তখন খানিক ঠান্ডা পড়ে যাচ্ছে। তো জ্যাকেটটা পরে সে বালতিটা নিল। তো নিয়ে চিন্তা করতেছে যে মামার টর্চ লাইটটা থাকলে ভালো হতো, সিঁড়ি দিয়ে নামতে হবে, কি অবস্থা। তো বুঝলো যে মামা তো লাইট নিয়ে গেছে, এখন কেমনে কি করব, এটা একটু চিন্তা করতেছে সে। তো এর মাঝে সে হঠাৎ দেখলো যে তার মামার যে চৌকির নিচে একটা হারিকেন দেখা যাইতেছে। তো সে তাড়াতাড়ি হারিকেনটা নিল, নিয়ে ঝাঁকা দিল, দেখলো যে হ্যাঁ ভিতরে তেল আছে, কেরোসিন আছে। আর মনোয়ার গোপনে ধূমপান করতো, মামার সামনে না, লুকায় করতো। তো সেই জিনিসপত্র তার কাছে আছে, ম্যাচ ইত্যাদি ইত্যাদি। সে চিন্তা করলো বাস হইছে কাজ। তো সেই বালতিটা নিল, হারিকেনটা বালতির মধ্যে ঢুকাইলো, ঢুকায় বললো যে লেটস গো। মনে মনে চিন্তা করে সে বের হয়ে গেল ঘর থেকে। এই দরজাটাকে টেনে লাগাই দিল, দেখলো যে মামাও লক করে যায় নাই, তো সুতরাং তারও লক করার দরকার নেই, জাস্ট নবটা ঘুরে দরজাটা লাগাই দিল। তো যখন দরজাটা আটকাই দিছে তখনই কিন্তু অন্ধকার পুরা, মানে সেই যে ফ্লোরে দাঁড়ায় আছে শুধু ওই পাশে চাঁদের আলো ঢুকছে। তো সে চিন্তা করলো হারিকেনটা জ্বালানো দরকার। তো ওখানে দাঁড়ায় হারিকেনটা জ্বালাইলো, জ্বালায় দেখলো একটা টিমটিমে আলো তৈরি হয়েছে। যাই হোক, সে হারিকেনের আলোতে এক হাতে হারিকেন এক হাতে বালতি নিয়ে সে নামা শুরু করলো সিঁড়ি দিয়ে। নামতেছে, সিঁড়ি দিয়ে নামতেই কেমন একটু ভয় ভয় লাগতেছে, কারণ সে বুঝতেছে প্রত্যেকটা ফ্লোর খালি, কোনো মানুষজন নাই, কেউ নাই, মানে পুরা ফাঁকা ফ্লোর। তো নামে এক একটা, এবং তার কাছে কেমন জানি ভয় লাগে, মনে হয় কেউ একজন মানে তাকাবে এরকম মনে হইতেছে। যাই হোক, বেশ ভয় পেতে পেতে সে একসময় নিচে নেমে আসে। নিচে নেমে এসে একেবারে বিল্ডিং এর কোনা দিয়ে নেমে যায় সেই মাঠে, কোনাকুনি হাঁটার মাঠে। তো হাঁটতেছে, মাঠের মধ্যে কেউ নাই, এবং সে অবাক হলো যে নদীর উপর থেকে কুয়াশা এসে হালকা করে মাঠের প্রায় হাঁটু পর্যন্ত ঢেকে রাখছে, মানে মনে হচ্ছে হাঁটু পর্যন্ত কুয়াশা। আর ওই পাশে মানে দেখা যাচ্ছে নদীর পানি, ওই পাশে চাঁদ উঠছে, চাঁদের আলো এসে কুয়াশার মধ্যে পড়ছে, কিছুটা নদীর পানিতে পড়ছে। আর ওই পাশে যে মাঠের পাশে কিছু ওই যে গাছগাছালি আছে, কিছু এরকম ছোট ছোট নলখাগড়া টাইপের, ওগুলা পুরা কুয়াশায় ঢেকে গেছে। মানে কেমন একটা মানে মিস্টিক একটা এনভায়রনমেন্ট। যাই হোক, তার কাছে মনোয়ারের কাছে মনে হলো যে গ্রামে এরকম দুই একশো মাছ ধরতে গেছে, সেই জায়গাগুলা এরকম লাগছিল তার কাছে, বাট এইখানে কেন জানি আরো অন্যরকম লাগতেছে তার কাছে। বেশ একটা ভৌতিক পরিবেশ, সে একা তো, তার কাছে অন্যরকম লাগতেছে। যাই হোক, হারিকেনটা সামনে বাড়াই ধরে যাচ্ছে, কুয়াশাটাকে মনে হচ্ছে হারিকেন আলো ছড়াই দিয়ে ওটা জ্বালাই দিতেছে, কুয়াশাটাকে আলোতে জ্বালায় ফেলতেছে, একটা লালচে আলোতে কুয়াশা জ্বলে উঠতেছে এরকম লাগতেছে। কেন হারিকেনটা তো সেরকম সামনের দিকে বাড়ায় হাঁটতেছে, নিচের দিকে মাটির থেকে খানিকটা উঁচাতে। আর মাটির একটা ঘ্রাণ নাকের মধ্যে লাগতেছে, মানে ঠান্ডা মাটি একটা ঘ্রাণ ছড়াচ্ছে। যাই হোক, এভাবে হাঁটতে হাঁটতে এক সময় সে একেবারে মাঠের প্রান্তে চলে আসলো। নদীর শব্দ পাইতেছে, হালকা পানির কুলকুল শব্দ, মানে পানি এসে হালকা বাড়ি খায় যে ঢেউয়ের, সেরকম। তো পাশটায় চলে আসলো সে, হারিকেনটা উঁচা করে ধরে দেখতেছে যে ওই যে একটা বাঁশের পাটাতন সেটা আছে, এবং পানি বাঁশের পাটাতনের একটু নিচে এসে কুলকুল করতেছে। তো সে হেঁটে গিয়ে কাছাকাছি গেল, ঠান্ডাটা মনে হচ্ছে সেখানে বেশি, পানির কাছে ঠান্ডাটা বেশি লাগতেছে। তো গিয়ে সে বালতিটা রাখলো পাটাতনের উপর, তারপর সে পা দিয়ে একটা পাড়া দিল, যে পাটাতন কি এখনো শক্ত না একেবারে ভেঙে ভেঙে যাবে, যেগুলো না বেশ স্ট্রং পাটাতন। তো ওইখানে সে পাড়া দিয়ে উঠলো, উঠে দেখলো যে না, খুব একটা ওই যে মানে নড়বড় করে সেরকমও না, একটু মচমচ করতেছে, যেহেতু বাঁশের উপর পাড়া দিচ্ছে সে। তো হারিকেনটা রেখে সে সুন্দর করে তার বালতি থেকে ছিপটা বের করে রাখলো পাশে, এবং তারপরে সে দেখলো যে বালতির নিচে আরো জিনিসপত্র আছে। একটা পলিথিন পেলো, সেটাকে নিয়ে বিছালো আগে, বিছায় সেটার মধ্যে সে তার সেই বড়শির প্যাকেট থেকে কয়েক রকমের বড়শি আছে, বড়শি বের করে নামায় রাখলো। তারপর আদার গুলা নামাইলো, যেগুলো সে বড়শিতে ইউজ করবে, এগুলো একটা নামায় টামায় তারপর সে চিন্তা করতেছে যে এখন কিভাবে কি করবো। তো যাই হোক, বড়শি সুতা রেডি করলো, সেটার মধ্যে সে বড়শি বাঁধলো, বেঁধে দেখলো যে হ্যাঁ প্যাচ দিয়ে বাঁধতে হয়, সেটা বেঁধে দেখলো যে ঠিক আছে, বড়শিটা খুব সুন্দর, তার পছন্দ হলো। যাই হোক, সে আদার দিয়ে বড়শি মারলো, প্রথমে পানিতে ছুঁড়ে মারলো, এবং দূরে যে ফাঁস করে তার বড়শি পড়ছে। পড়ার পরে সে বসে আছে, আর এর মধ্যে ঠান্ডা ঠান্ডা বাতাস বইতেছে, বেশ ঠান্ডা বাতাস বইতেছে। তো কিছুক্ষণ বসে থাকার পরে তার কাছে মনে হলো যে তার জল বিয়োগের প্রয়োজন পড়ছে, মানে কেমন জানি তার মানে অন্যরকম লাগতেছে। তো চিন্তা করলো যে বড়শি তো এখানে রেখে গেলে কি অবস্থা, বড় মাছ টাছ টেনে নিয়ে গেলে কেমনে হবে, আবার যে আসলে টান দেয়, এগুলো চিন্তা করতেছে। অনেক কিছু চিন্তা করতে করতে সে বড়শিটাকে টেনে নিল, হারিকেন সহ নিয়ে যে ওই মাটিতে, মানে ওই ইসে উঠলো না, ওই যে মাচার থেকে নেমে মাটিতে উঠলো, উঠে যে একটু দূরে
বড়শিটা রাখলো, রেখে সে হাঁটা দিল আর কি, মানে তার যেই ছিপটা রেখে সে হারিকেনটা নিয়ে হাঁটা দিল। ওই সামনে দেখছে একটা ঝোপ, ওই ঝোপের ওখানে চলে যাবে, জল বিয়োগ করে আবার আসবে। তো এই চিন্তা করে সে ঝোপের কাছে গিয়ে হারিকেনটা ঝোপের পাশে রেখে সে চলে গেল ঝোপের আড়ালে। তো গিয়ে সে তার মতো কাজ সেরে আসছে, এসে হারিকেনটা নিচ্ছে, তাড়াতাড়ি আবার চলে গেল। তো গিয়ে যেখানে ছিপ রাখছে ওখানে ছিপ নাই। তো এটা দেখে তো তার বুকের মধ্যে ছ্যাদ করে উঠলো, ছিপ কই গেছে? ছিপ কি বড় কোনো মাছ টান দিয়ে নিয়ে গেছে সুতা সহ? মানে অনেকখানি সুতা তো সে ছেড়েই আসছে এখানে এই পর্যন্ত। তো সে মানে একেবারে আটকায় উঠে সে তাড়াতাড়ি গেছে, সামনে থেকে ছিপ নাই, হারিকেন উঁচা করে ধরে সামনের দিকে হাঁটা দিল। এর মধ্যে দেখতেছে যে কুয়াশা বেড়ে গেছে, কুয়াশা বেশ খানিকটা বেড়ে গেছে, মানে হারিকেনের আলো সামনে যে মনে হচ্ছে কুয়াশা সেটা জ্বালাই দিতেছে, মানে কুয়াশার মধ্যে জ্বলে উঠতেছে এরকম, মানে হারিকেনের আলোটা মানে মনে হচ্ছে কুয়াশাটাকে লাল করে ফেলতেছে সামনে। তো বেশ খানিকটা সামনে গিয়ে সে দেখলো ওই মাচানো ওইখানে মনে হচ্ছে কেউ যেন বসে আছে, হাতে ছিপ। তো সে চিন্তা করলো, আরে এটা কি মানে আমার মামু এসে পড়ছে নাকি? তো ডাকলো মামু, তো মনে করছে তার মামা নাকি, তো কোনো উত্তর নাই। তো সে মনে করলো যে মামাই মনে হয়, এবং হারিকেনটা সামনে ধরে আরো যখন কাছে আসছে মোটামুটি একটু কুয়াশা ভেদ করে, তো তখন তার কাছে মনে হচ্ছে মামাই তো, এইরকম শার্ট তো মামারই পরা দেখছে, কিন্তু একটা শাল পরা, মামা মাথার উপরে শালটা পেঁচায় রাখছে, মনে ঠান্ডা দেখে মনে হয় মামা শাল দিয়ে আসছে। তো সে কাছে আস্তে আস্তে সে তো মানে বুঝছেই তার মামা। তো সে আয়সা বলতেছে, মামু কি অবস্থা, তুমি কই ছিলে আর তুমি এখানে আয়সা পড়লা? এই সে তো দেখে যে কোনো কথা বলতেছে না, এবং হাতের মধ্যে সেই ছিপ ধরা সুতা পড়ে রয়েছে এখানে। তো সে উঠে গেল মাচানে উঠে হেঁটে মামার পিছে চলে আসছে। এখন থেকে মামা কোনো কথা বলেন না। সে বলছে, কি ব্যাপার মামু, কথা কোনা কেন? রাগ করছে না, আমি একা আসছি, এগুলো বলতেছে। তো দেখা যায় মামা কোনো উত্তর দেয় না। তো সে চিন্তা করলো, আরে এরকম কেন, মামাকে আসলেই রাগ করছে। তো সে বলতে মামু বইলা সে কাঁধের মধ্যে হাত দিছে। কাঁধের মধ্যে হাত দেওয়ার পর তার কাছে মনে হলো যে মামার শরীরটা খুব বেশি ঠান্ডা, বেশি রকমের ঠান্ডা, মানে শার্ট পরা। মামা আবার গায়ে কিন্তু কোনো জ্যাকেট নেই, তার গায়ে কিন্তু একটা জ্যাকেট আছে, মামার গায়ে কোনো জ্যাকেট নেই। একটা শাল, কিন্তু শালটা যে পরছে ঘাড় পর্যন্ত পেঁচা আসছে, ঘাড়ের উপর যে মাথাটা পুরো ঢাকা, আর মানে হাতের এখানে মানে নর্মাল শার্ট পরা। এই শার্টটা মনে সে দেখছে তার মামার গায়ে। তো সে যখন হাত দিছে ওটা বেশি ঠান্ডা, বরফের মতো ঠান্ডা মামার শরীর। কি ব্যাপার, এটা কি এই ঠান্ডার জন্য হয়েছে? দেখলো তার মামা আস্তে করে তার দিকে ঘাড় ঘুরাইলো। মানে ভয়ে মনোয়ারের আত্মা ঠেক করে উড়ে গেছে, কারণ মামা যে ঘাড় ঘুরাইছে, মামা মনে হলো তার শরীরটা সামনের দিকে আছে, মাথাটা কমপ্লিটলি ঘুরে গেছে শাল সহ তার দিকে, পুরা 360 মাথা তার দিকে ঘুরে গেছে, এবং ওই শালের ভিতরে কোনো চোখ মুখ কিচ্ছু নাই, অন্ধকার। মনে হচ্ছে বাতাসের উপর দিয়ে কেউ শালটা পরায় রাখছে, মানে চোখ মুখ কিচ্ছু দেখা যাচ্ছে না, আবার মাথার মতো শেপে হয়ে আছে, কিন্তু চোখ মুখ কিচ্ছু নাই, ভিতরে অন্ধকার। মনোয়ার ভয়ের চোটে এক লাফ দিয়ে 2 ফিট পিছনে চলে আসছে, মানে ওই মাচানের গোড়ায়। এই সময় সে দেখলো পানির মধ্যে একটা শব্দ হলো, বুম করে একটা শব্দ, মনে হলো যে পানির মধ্যে বাবল যদি বড় একটা উঠে সেরকম। আর খুবই আশ্চর্যজনক ভাবে তার মামার যে এই যে শাল এবং ড্রেসটা মনে হলো কাপড়ের মতো, মানে ভিতরে কিছু না থাকলে যেরকম হয়, মানে একটা কাপড় যদি পানি পড়ে যায় ওই জায়গা অদৃশ্য, মানে একটা মানুষ যদি কাপড়ের ভিতর থেকে অদৃশ্য হয়ে যায় যেরকম, সেরকম কাপড়টা ঠাস করে পানিতে পড়ে গেল এরকম ওই মাচানের থেকে সামনের দিকে, মানে মনে হলো যে একটা কাপড় ছিল, কাপড়টাকে কেউ ফেলে দিছে সামনে। তো মনোয়ার মানে ভয়ে 2 সেকেন্ড চিন্তা করতে পারে না কি হবে, এবং ওই যে কাপড়টা ওখানে পড়ছে, তারপর সে শব্দ পাইলো ভ্রুশ করে পানির, এবং মনে হলো একটা পানির স্তম্ভর মতো উঠলো পানির থেকে, এবং সেই স্তম্ভটা মানুষের মতো, মানে একটা পিলারের টাইপের, পানির পিলারের মতো একটা মানুষের মতো, এবং মনে হলো যে সেখানেই মানে চোখ আছে সেই পিলারের মধ্যে থেকে, এবং সে পানিটা ছুটে তার দিকে আসলো। তো ওই সময় আর মনোয়ার দাঁড়ায় থাকতে পারেনি, তার ভয়টা এত লাগছে সে ঘুরে দৌড় দিছে ওখান থেকে, দৌড় দিল, এবং সেই পানিটা ছিটকা এসে তার গায়ের মধ্যে বেশ খানিকটা পড়লো, তার জ্যাকেট এবং তার প্যান্টের কাছে অনেকটাই ভিজে গেল, পানির অংশ ছিটকে পড়ছে। তো মনোয়ার তার কিছু মানে নেওয়ার কথা চিন্তা করে, বালতি টালতি কিছু না, সে দৌড় ওখান থেকে, তার হাতের হারিকেনটা শুধু ধরা আছে, সে দৌড়াচ্ছে, হারিকেন এদিক ওদিক করতেছে। তার কাছে কেন জানি মনে হইতেছে তার পিছনে পানি, মানে মানে বেশ খানিকটা পানি যদি ছপ করে আসে, এরকম পানির মতো শব্দ হইতেছে, যে পানি আলাপ মানে পানি লাগানো পা দিয়ে যদি কেউ ছপ করে মাটিতে ফেলে সেরকম শব্দ হচ্ছে। মনোয়ার তো দৌড়াইতে মানে একদম মানে তার জান শেষ, সে একদম চলে আসে এক পর্যায়ে তাদের ওই বিল্ডিং এর কাছে হারিকেন নিয়ে, এবং সে যখন আলটিমেটলি বিল্ডিং এর দরজার কাছে আসছে, তার হারিকেনটা ঘুরে বাড়ি খেলো, পাশের দেয়ালের সাথে বাড়ি খেয়ে
চিমনি ভেঙে হারিকেন নিভে গেল, মানে হারিকেনের মানে আলো টালো সব নিভে গেছে পুরো ঝিস করে। তো সে ওই মানে নিভা হারিকেন নিয়েই দৌড়াইতেছে এবং কেরোসিনের গন্ধ, মানে ভাগ্য ভালো যে আগুন ধরে যায়নি। সে দৌড়ায় উঠে সিঁড়িতে উঠছে, সিঁড়িতে উঠে তার কাছে মনে হইতেছে বিভীষিকা, চারিপাশে অন্ধকার, চারিপাশে মানে কোন মনে হচ্ছে যে কেউ ছুটে আসবে ভিতর থেকে, আর পিছনে সে শব্দটা আর নাই। তো মনোয়ার প্রচন্ড ভয় পেতেছে, একদম ভয়ে তার মনে হচ্ছে বেহুশ হয়ে যাবে। সে দৌড়ানো শুরু করলো সিঁড়িতে উপরের দিকে, ধপ 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 শব্দ হইতেছে, এটাতে আরো ভয় লাগতেছে। অন্ধকারের মধ্যে সিঁড়িতে ধপধপ হইতেছে এবং উপরে তো খালি। তো এরকম উঠে সে 3 তলা 7 তলা পর্যন্ত উঠে সে মনে দম নিতে পারতেছে না। তো এক জায়গায় সে বসে পড়লো, বসে পড়ে কিছুক্ষণ হা করে শ্বাস নিতেছে, আর তার মনে হইতেছে যে তাকে কেউ সিঁড়ি দিয়ে এসে উঠে ধরবে। যাই হোক এরকম কিছু ঘটে নাই। বেশ কিছুক্ষণ বসে থেকে সে যখন একটু শ্বাস নিতে পারছে, সে তাড়াতাড়ি উঠে বাকি ওই 2টা ফ্লোর উঠে ওই রুমে চলে আসে। সে দরজা খুললো, দৌড়ে আসে, দেখলো যে ঘরে কেউ নাই, ঘর ফাঁকা, মানে তার মামা নাই, আসে নাই এখনো। সে ভয়ে ওই হারিকেনটা কিন্তু সে দরজার বাইরেই রাখছে, ওই নেভানো হারিকেন যেটা ভাঙা, চিমনি টিমনি ভেঙে গেছে। তো দরজার মধ্যে ঢুকে সে তাড়াতাড়ি বাথরুমে গেল, মুখে পানি দিল, হাত ধুলো, হাত দিয়ে ভয়ে সে বুঝতে পারতেছে তার জ্যাকেট ভিজা পানি দিয়ে, এবং তার জানি কেমন লাগতেছে যে এই পানিটা তো স্বাভাবিকভাবে আসে নাই। জ্যাকেটটা খুলে ফেললো, সে একপাশে মানে ওই যেখানে তার মামার একটা ছোট ওয়ার্ড্রপের মতো ছিল, এটার পাশে ফেলে দিল সে জ্যাকেটটা, কারণ তার কাছে মনে হচ্ছে যে এটা তো স্বাভাবিক কোনো পানি না যে পানি লাগছে, মনে হচ্ছে পানি একটা মানুষের মতো শেপ নিয়ে এসে তার গায়ের উপর চিটকায় পড়ছে এরকম। তো ফেলে দিয়ে সে কি করবে, তো প্যান্টের পায়ের কাছেও ভিজে গেছে, ওইটা নিয়ে তার খেয়াল নাই। সে চুপচাপ তার স্যান্ডেল খুলে রাখছে, করে চোখের মধ্যে উঠে গায়ের মধ্যে মোটা কাঁথা ছিল, এটা দিয়ে চুপচাপ শুয়ে আছে, লাইট জ্বালানো। সে চিন্তা করতেছে যে ঘুমায় যাবে, সে ভয়ে ভয়ে ঘুমায় যাবে এরকম। তো মামা তো নাই, খাওয়া দাওয়া কিছু হয়নি, মামা আসে নাই, সে চিন্তা মামা কই গেল। তো এরকম চিন্তা করতে করতে এক সময় সে আসলে ঘুমায় গেছে, কারণ অনেক ক্লান্ত ছিল, ভয় পাইছে এর মধ্যে। তো হঠাৎ করে তার ঘুম ভাঙছে, তখন সে ঘুম থেকে মানে চোখ মেলে তাকাইছে, তাকায় দেখতেছে ঘর অন্ধকার, মানে ঘর একেবারে অন্ধকার। আর ওই যে তাদের জানলাটা আছে যে মামার চোখের মাথার কাছে, ওই জানলা থেকে পর্দাটা সরানো এবং সেখান থেকে আলো আসতেছে। জানলা কিন্তু লাগানো, মানে কাছে দেওয়া, আলো আসতেছে। আলোটা খানিকটা এসে পড়ছে বাথরুমের দরজায়, আর খানিকটা পড়ছে মামার খাটের কর্নার দিয়ে ফ্লোরে, তার খাটের মানে এখানেও কিছুটা আছে আর কি চোখের কাছে। তো সে দেখতেছে যে মানে আলো আধারি এরকম। তো সে চিন্তা করলো যে আমি তো লাইটটা জ্বালায় শুয়েছি, লাইটটা নিভাই লোকে, ঘরের মধ্যে কেউ নাই, কিন্তু ঘর মানে পুরা নিস্তব্ধ। এটা যখন ভাবতেছে, সে হঠাৎ করে শব্দ পেল ওই বাথরুমের দরজাটা খুলে যাচ্ছে। তো মনোয়ার প্রচন্ড ভয় পেয়েছে যে বাথরুমের দরজা খুলতেছে কেমনে, কে মামা কি ঘরে আসছে, উনি কি বাথরুমে গেছিল। তো এটা আবার একটু স্বাভাবিক চিন্তার মধ্যে আছে ভয় থেকে। এক সময় দেখলো যে বাথরুমের দরজাটা বেশ খুলে গেল, কিন্তু খুললে এমন ভাবে কোনো মানুষ টেনে খুলে বেরোলে যেরকম সেরকম না, মানে বাতাসে খুলে গেলে যেরকম হয় কাইন্ড অফ সেইভাবে। দরজাটা হা হয়ে আছে, ভিতরে অন্ধকার। হঠাৎ করে সে দেখলো ওই দরজার ভেতর থেকে একটা অস্পষ্ট কালো অবয়ব বেরোলো, অস্পষ্ট মানে মনে হচ্ছে ভারী কালো অবয়ব, এবং সেটা বের হয়ে একেবারে ওই যে চাঁদের আলো এসে পড়ছে ফাঁকা জায়গাটা, সেইখানে এসে দাঁড়াইছে। স্পষ্ট বোঝা যাচ্ছে যে চাঁদের আলো এবং এই ফ্লোরের মাঝখানে একটা কালো অবয়ব দাঁড়ানো, এনার্জি, এবং ওটা সামনের দিকে আসা শুরু করছে, হেঁটে হেঁটে মনোয়ারের দিক। মনোয়ারের সারা শরীরে রোম দাঁড়ায় গেছে, তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে, সে কি করবে বুঝতে পারতেছে না, ভয়ে সে থরথর করে কাঁপতেছে। কিন্তু ওই যে অবয়বটা আস্তে আস্তে তার দিকে এগোয় আসতেছে একদম কাছে, মানে তার থেকে 3 ফিটের মতো দূরত্বে মনে হয়, এবং তার কাছে কেন জানি মনে হলো সে একটা এনার্জির মানে টের পাচ্ছে, মানে কিছু যে একটা আছে ওইখানে সেটা টের পাচ্ছে, একটা অস্তিত্ব এরকম, মানে কোনো একটা বিং যদি থাকে সেইটার যে একটা অস্তিত্ব, মানে এটা কোনো মানুষ বা যে কোনো জিনিস, মানে যে কোনো একটা লিভিং থিং এর যদি মানে কোনো একটা জীবন্ত জিনিস যদি তার থেকে সামনে দাঁড়ায় থাকে অন্ধকারে, সেরকম মনে হচ্ছে সে আসলে এখন কি করে বুঝতে, সে জ্ঞান হারায় ফেলবে এরকম। আর মনোয়ার আসলে এত প্র্যাকটিসিং মানুষ ছিল না যে মানে দোয়া দুরুদ পড়ে ফেলবে এরকম, কেন জানি তার মনে দোয়া দুরুদ আসতেছিল না এরকম খুব কাছে, কিন্তু তার মনে হইতেছিল যে সে ওই গ্রামে শুনছানোর সময় যে ভূত প্রেত দেওয়া এরকম আসে মাছ ধরতে গেলে, এরকম কিছু হয়তো তার সামনে আসছে। তো একদম যখন সামনে চলে আসে মনোয়ারের মানে একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে এরকম অবস্থা, মানে সে মনে হচ্ছে সে নার্ভাস ব্রেকডাউন করবে। এই সময় তাদের রুমের দরজাটা খুলে গেল, মানে তার যে রুমের দরজাটা ক্যাচ করে খুললো, এবং মনে হয় তার মামা আসছে। মানে ওই সময় তারও মনে হলো, 1 সেকেন্ডে মনে হলো যে মানে অন্যরকম একটা পরিবর্তন আসলো তার ভিতরে, সে মানে মুখ দিয়ে চিৎকার করে উঠবে মা বলে। তো এই সময় দরজাটা খুললো এবং রুমের মধ্যে মনে হলো সাথে সাথে বাতিটা জ্বলে উঠলো, তাদের যে লাইটটা নিভানো ছিল লাইটটা মনে জ্বালায় দিল কেউ এরকম।
1 সেকেন্ডের মধ্যে তার গায়ের মধ্যে ভস করে মনে হলো 1 বালতি পানি মারলো কেউ, 1 বালতি পানি তার গায়ের মধ্যে মারছে এরকম। এবং পানিটা কেমন গন্ধ, পানিটা না মানে খুব সুন্দর, মানে নর্মাল পানি না, মানে হচ্ছে গন্ধ টাইপের পানি। এবং সে তাকায় দেখলো তার মামা ঘরের মধ্যে ঢুকছে, এরকম তাকায় আছে তার দিকে। তাকালো যে তোর কি হয়েছে? তো সে করে আর শব্দ করতে পারতেছে না, মনে হচ্ছে গলা দিয়ে করে শব্দ বেরিয়েছে। তোর মামা দৌড় দিয়ে আসলে সে তার হাত ধরলো, ধরার পরে মা বলছে তুই ভিজছস কেমন এরকম, আর গন্ধ কেন পানির মধ্যে? তো তার মামা এরকম তাকে ধরে, মানে তার মামা এমনি দোয়া দরুদ পড়তেছিল যে কি ব্যাপার। মনোয়ার তো অনেকক্ষণ শব্দ করতে পারে না, করতে করতে সে সেন্স হারাইছে। তো যখন নাকি তার সেন্স ফিরছে, সে দেখছে যে সে শুয়ে আছে, তার মানে শরীর ভিজা না মোছা। তো তার মামা তাকায় আছে তার দিকে খুব মানে হয়ে চিন্তিত ভাবে, বলছে তোর কি হয়েছে, কি হয়েছে, তুই ঠিক আছিস নি? তো দেখে তার দেখতেছে যে তার শরীরে টেম্পারেচার বেশি। তার মা বলছে তোর জ্বর আইছে কেমনে, দাঁড়া। তো তার মামা দেখা গেছে তার হাতের মধ্যে খাবারের প্যাকেট ছিল। তো তার মামা এসে তাকে মানে বললো যে তুই খেয়ে নে আগে, তারপর ওষুধ খা। সে বলছে না। তো কি হয়েছে, তুই এই পানি তোর গাড়িতে হয়েছে, গন্ধ কেন, কই এনে বড়শি রাখছিলাম, ছিপ রাখছিলাম, কই? তখন মনোয়ার আস্তে আস্তে বলা শুরু করে কি হয়েছে মামারে পুরা ঘটনা। তো তার মামা তখন একদম চুপ হয়ে যায়, আর কিছু বলে না। তো বলে যে আগে তুই পরিষ্কার হ। তার মামা ওখানে দাঁড়ায় থাকলো, একদম পরিষ্কার হওয়ার জন্য দাঁড়ায় থাকলো। তারে বলে তোর মুছাই টুসাই দিছি, কিন্তু তুই আরো ভালো মতো পরিষ্কার হ। তো মনোয়ার তো ভয়ে কাঁপতেছিল এবং তার ঠান্ডা লাগতেছে, প্রচন্ড শীত লাগতেছে। এই অবস্থায় সব পরিষ্কার হয়ে তার মামা তারা দাঁড়ায় দিল। মামা আবার মোচাই দিল মাথা টাথা, তারপর খাবার দিল, জোর করে মামা খাওয়াইলো। তাহলে বসায় তার মামা ওই যে প্যাকেট খাবার নিয়ে আসছিল, বিরিয়ানি টিরানি, এগুলো খাওয়াইলো। খাওয়ানোর পরে মোস্তাকরে প্যারাসিটামল আর কি এগুলো খাওয়াইলো। খাওয়ার পরে বলতেছে যে কি হয়েছে, তুই ভয় পাইছস? হ্যাঁ। তো তার মা বলে কি এইখানে তোরা আমি কইতে ভুলে গেছি, এই জায়গায় তুই এরকম রাত্রেবেলা যাওয়ার ঠিক হয়নি। আমি তো আসলে একটা আমার জরুরি কাজের ডাক পড়ছিল, আমার চলে যেতেছে, আমার একজন ডাকতে আসছিল এখানে। আমাদের ওইখানে একটা ছাদ ঢালাই হওয়ার কথা ছিল না, কিন্তু ওইটা ঢালাই হবে, তা আমার নিয়ে গেছিল। তো ওইটা ওইদিকে আরো দূরে। তা আমি ভাবছি মনে করে এটা শেষ হইব, শেষ হলে আমি আইসা বড় মাইসা তোরে নিয়ে খাওন কিনে আনু। কিন্তু মানে কি হলো, আমি তো এগুলা রেখে গেছি মাছের, তা আমি তো জানি না তুই একা একা যাবি গা। ওই জায়গা ভালো না, এখানে এই তোরে আমি আগে বলতে ভুলে গেছি, বলা উচিত ছিল। এইসব খাল বিল এইসব জায়গায় অনেক অনেক খারাপ জিনিস আছে, পিচাস আছে। মানুষজন বলে যে পিচাস চলাফেরা করে, মানে ওনাদের ভাষায় পিচাস, যেটার পিশাচ বলি আমরা, যে পিচাস আছে। এবং মানুষ এরকম দেখা যায় তোর গায়ে এই যে পানি, নোংরা পানি কোত্থেকে আইসে কে জানে, এই পানি তো এই ড্রামের ন, ড্রামের পানি তো এটি ন, এই কোত্থেকে আইসে। তো যাই হোক, মনোয়ারে তখন তার মামা দোয়া দরুদ পড়ে ফু দিয়ে দেয়, বলে তুই থাক, সকালবেলা দেখি তোরে কি করা যায়। তো পরদিন দিনের বেলা দেখে মনোয়ারের জ্বর তখনও নামে নাই। তো মামা তাকে ওখান থেকে নিয়ে ডাক্তারের কাছে নিয়ে যায়। এখনকার একটা হসপিটাল ছিল, ওই হসপিটাল নিয়ে যায় দূরে। তো দেখায় ডাক্তারকে বলে যে আমার ভাগনা ভয় পাইছে রাত্রেবেলা। তো বলে যে ডাক্তার জিজ্ঞেস করে কেমনে। তো ডাক্তার সাহেব আবার খুব মানে হাসি খুশি মানুষ ছিল এবং ইয়াং। তিনি এগুলা ঘটনা শুনে বেশ মজা পান। তিনি শুনলেন, শুনে বললেন যে আরে এই জায়গাগুলো নিয়ে তো বদনাম আছে এমনি, আপনি জানেন না ভূত প্রেতের ভয় পায় মানুষ। আমি তো এগুলো আসলে অবিশ্বাস করি তা না, এখন এইখানে তো লজিক্যালি বলতে পারি না, বাট আসলেই অনেক অনেক কিছু দেখে। বাইকনার এরকম একা রেখে যাওয়া ঠিক হয় না, আপনার একা রেখেন না। ডাক্তার ওই ওই প্যারাসিটামলই দেয়, বলে যে জ্বর কমে যাবে আস্তে ধীরে, খাওয়া দাওয়া করান ঠিক মতো, আর আপনি থাকেন সাথে, ভয় পায় না জানি ভাগনা। যাই হোক, মনোয়ার ওখানে তার মামার সাথে আরো কয়েকদিন থাকে এবং তার ভর্তি হয়ে যায় এর মধ্যে। তো তারপরে সে বাড়ি যায়, বাড়ি এসে পরে আবার সে তার ওই পলিটেকনিক্যাল স্কুলের যে হোস্টেল ওইখানেই থাকে। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাকিম, আমি মুক্তাগাছার একজন বাসিন্দা। আমার গ্রাম হচ্ছে পান্নাত বাড়ি। তো যে ঘটনাটা বলতেছি প্রায় 2018 সালের শেষ দিকের ঘটনা। সেই সময় আমরা 4 জন বন্ধু ছিলাম, 4 জন, আমি, সুজন, সজীব ও আরেকজন হচ্ছে নাবিল। 3 জুলাই একদিন প্ল্যান করলাম যে আমরা মাছ ধরতে যাব বিলে। আমাদের বাড়ির পাশে প্রায় 3 থেকে 400 গজ দূরে একটা বিল, নাম হচ্ছে কাসমা বিল। ওই বিলে অনেক মাছ। আমরা প্ল্যান করলাম রাত্রে যাব। তো লাইট, কোচ, টেডা বা চাবি নিয়ে আমরা গেলাম 4 জন, 4 জনের 4টা জিনিস নিয়ে গেলাম। যাওয়ার পর অনেক খোঁজাখুঁজির পর কোনো জায়গায় মাছ পাচ্ছি না। প্রায় যাইতে যাইতে প্রায় রাত বাজে তখন 2টার মতো। ঠিক তখন হঠাৎ নামলো হালকা বৃষ্টি। বৃষ্টি এনে রাত্রের বেলা কই যাবো, তার সাইডে একটা আর কি প্রায় অনেকটা দূরে একটা আর কি ফিশারি আছে, ইসপ মিয়ার ফিশারি। ওইখানে একটা চাঙা ছিল, ওইখানে একটা চালের টিনের টুই ছিল, ওইখানে যে আমরা বসলাম। বসার প্রায় আধা ঘন্টা অনেকটা বৃষ্টি হওয়ার পরে যখন চলে আসমু আর মাছ ধরবো না, প্রায় অল্প কিছু মাছ, আমরা চলে আসমু এখন।
এখন যাওয়ার পথে বললাম যে আর একটু ওই দিকটা দিয়া যাই, যদি কিছু পাই। তো যাইতে যাইতে দেখা গেছে একটা খেতে তেমন পানি না, আবার বেশিও না, ওই পানির ভিতরে হঠাৎ মাছ ধরতাছি, ভালোই ছোট ছোট কয়টা মাছ দেখা যায়, শুধু পুঁটি মাছ আর ওই রাগা। তো মাছ ধরতাছি, হঠাৎ দুইজন আমাদের থেকে বিচ্ছিন্নর দিকে, প্রায় আমরা এই খেতে আর ওরা আছে সামনের দুইটা খেত আগাইয়া। তো আমরা ডাকতেছি, আবার আমাদের ভিতরে একটা ভয়, বাড়ি থেকে বলে যে বিলে রাত্রে মাছ ধরা যাবে না, অনেক ডর ভয় দেখায়। তো আমরা তেমন একটা পারতো না করে আর কি, 4 বন্ধু, শক্তি আলাদা, আমরা 4 জন। তো গেছি, যাওয়ার পর হঠাৎ এরকম মাছ ধরতাছি, ধরার পর দুইজন অনেকটা যাইতে যাইতে 3 ক্ষেত পার হইতে অনেকটা গেছে গা। ওদেরকে খুঁজতে খুঁজতে আমরা আবার এদিক দিয়ে মাছ পাইতাছি। আমরা চাইতাছি না যে ওরে ডাক দিয়ে ওরা মাছটা ধরুক, আর ওরাও চাইতেছে না যে ওরা যে মাছটা ধরতেছে এটা আমরা ধরি। তো এরকম দুই দলের ভিতরে একটা হয়ে গেল। তো ওরা অগর মতো ধরতেছে, আমরা আমগো মতো। তো হঠাৎ ধরতে ধরতে কিরকম জানি আবার বৃষ্টির আবহাওয়া দেখলাম, তখন বেলা আবার ডাকতাছি যে চল জামুগা, অনেক হয়েছে মাছ। প্রায় তখন বেলা ওইবারের তুলনায় অনেকটা মাছ আমরা পাইছি, ওই এতক্ষণ যে ক্ষেত গুলা ধরলাম ওই ক্ষেতের তুলনায়। তো মাছ ধরা শেষ, এখন আমরা জামুগা, ওপরে ডাকতাছি, ওরা করতেছে খালি আরেকটা ক্ষেত দেখি। তো যখন বললাম আমরা অগর ওখানে যাইতে যাইতে অগর ওই পর্যন্ত যাইতে যাইতে দেখি ওরাও আমগর সমতুল্য মাছ পাইছে। তো পাওয়ার পরে বললাম যে আয় জায়গা। পরে একজনে বলতেছে যে বন্ধু ধারা একটা মাগুর মাছ দেখছি, এই মাগুর মাছটা ধরার লিগা খুবই করতেছি। পরে আরেকটা আরেকটু দূরে ওরে জিগাইলাম, তো আয় তুই আয়, ও একসাথে আয় মাগুর মাছটা ধরি। উপায় যে একটা শোল মাছ আছে, আর এটাও ধরি, তুই একজন এনে আয়, একজন এনে যা। তো ধরতে এখন যাই, আমি মাছ দেখি না, কিন্তু ওই দেখতেছে মাছ, কই এই যে দিক দিয়ে ধর দিল, আবার আগাই নাই। পরে যাইতে যাইতে কিছুক্ষণ পর চাবি দিয়ে চাপ দিছে, তো শব্দ শুনলাম যে চাবির ভিতরে পড়ছে, হাত দেয় মাছ নাই। আবার একটু আগাই দে আবার মাছ লড়তাছে। পরে যখন বলা ওই সামনের বার লড়তাছে, তখন আমার চোখে পড়ে যে মাছ আছে আদৌ। তো আমিও ঝাঁপাই পড়ি ওটার উপর, তো লাভ নাই, যাইতে যাইতেই দেখি আবার আরেকটু আগাইছে। তো আমরা খেয়াল করলাম যে আমরা যে টানের দিকে গেছিলাম প্রথম দিয়া, ওদিক থেকে যাইতে যাইতে আবার আমরা বিলের মাথার দিকে, একদম মান্দা যেটা কয় বিলের মুখ, যেখানে আমার মতো 2টা মানুষ গাইরা যাইব, প্রায় অনের কাছাকাছি চলে গেছি আমরা যাইতে যাইতে। এই মুহূর্তে আবার অনেক বৃষ্টি নেমে গেছে, ওই তখন বেলায় আকাশ খুব মেঘাচ্ছন্ন। পরে বললাম যে মাছ আর ধরবো না, ল জামুই গা। এর মধ্যে ওই যে ওরা যে 2জন ছিল মাগুর মাছের পিছনে দৌড়াইতেছে, ওরা কয় পাইছি আয়। ওরা ধরা চাবির ভিতরে মাছ আছে, ওরা হাত দিয়ে ধরতেও আছে, কিন্তু কেউ আর মাছটারে ব্যালেন্স করতে পারতেছে না। ঠিক ধরতেছে ঠিকই, কিন্তু কেউ আর পারতেছে না। পরে এমনিতে ভয় ঢুকিয়ে গেছে ভিতরে, যাই জায়গা মানুষও কয়। পরে চাবি তুললা আয়া পড়তাছি। আওয়ার পথে এরকম আমরা প্রায় এন থেকে 50 ফুটের মতো যাইতে দেখলাম পিছে কি জানে একটা এন থেকে লাভ দিয়ে খালি অনেক যাইতেছে, আর খুব আলোকিত হয়ে যাইতেছে জায়গাটা। যেন থেকে যাইতেছে প্রায় এন থেকে 10 ফুট জায়গায় এক লাফে যাইতেছে, জায়গাটা খালি আলোকিত হইতাছে। তো আরো ডর ঢুকে গেল নাকি। তো আমরা যাইতাছি, যাওয়ার পথে ওই হালকা হালকা বৃষ্টি থেকে আবার বৃষ্টিটা খুব জোরে নামলো, আবার দৌড়াদৌড়ি কইরা ওদিক দিয়ে আবার উঠা ওই শামীম কাকা আছে, ওদের বাসায় যায় উঠলাম। ওদের বাসায় উঠার আর কি বাইরে আমরা দাঁড়াইছি, ওরা বাড়ির ভিতরে। তখন রাতের বাজে প্রায় 3টার মতো বাইজা গেছে, অন্তর বাড়িতে মানুষের ডাক দেওয়া সম্ভব না। পরে আমরা যে গাছের নিচে দাঁড়াইছি, ওই গাছটা ছিল আমড়া গাছ। ওই গাছটা অনেক দিনের পুরানো গাছ। তো অনেক দাঁড়ানির পরে হালকা হালকা শিল পড়তাছে, বৃষ্টির সাথে শিল পড়তাছে। তো আমরা এখন যদি বড় শিল পরে যদি মাথা মুথা ফাটে, ওই চিন্তা করে আমরা আগানোর চেষ্টা করতেছি, জামুইগা। এর ভিতরে যখন আগাইতে যামু, মনে হইতেছে ধাম ধুম করে কি জানি একটা পড়তাছে সামনে, বড় বড় শিলেরই, কিন্তু আদৌ ছোট ছোট শিল, কিন্তু বড় কোনো নাই। আর এত জোরে জোরে টিনের ভিতরে পড়তাছে যে ওই বাড়ির যে কেউ উঠবো তেমন নাই। আমরাও ডাকতাছি যে কাকা ঘরে কি হলো, ঘরে কি কিসে শব্দ করে, তারা কোনো রেসপেকশন দিতেছে না, করে কোনো কথাই কইতাছে না। আমরা তো আরে ভয়ে তমতমা। ঠিক তখনই আমরা জামু, তার পিছনে যে এরাইজ গাছটা ছিল, ওন থেকে ধাপ করে এক ঢাল পড়ে গেল, মনে হয় একদম পাগারের মধ্যে। আমাদের কাছে লাইট আছে, লাইট মারি, কোনো ঢাল ডুল কিচ্ছু নাই। আরো ডর ঢুকে গেছে ভিতরে, আমি কি করবো, না পাইতেছি বাড়ির দিকে যাইতে, না পাইতেছি এদিকে যাইতে। পরে যাও আল্লাহ আল্লাহ করে আমরা ছুটছি। এখন ওর মধ্যেই কইতাছি যে বন্ধু সবাই একসাথে থাক, আমরা শিকল বাঁধছি, যে 4 জনে 4টা হাত ধরা যা আমরা এদিকে যাই। যে অন কিন্তু কোনো একটা ডর ভয় একটা কাজ করতেছে আমগর ভিতরে, আমি কিমনে বাইর যাবো এটাই চিন্তা। এদিকে মাছ, অনেকটা মাছ থাকার পরেও চাবি মিনা শরীর আমার খুব পরিশ্রম হয়ে যেতেছে, খুব শরীর দিয়ে অনেক ঘাম চড়তেছে, এমনি বৃষ্টি।
এদিকে যেন শরীর ঠান্ডা হওয়ার কথা অনেক খুব গান ধরতেছে। হঠাৎ যাইতাছি আমাদের যে পিছের একটা ওর লাইট বলে পড়ে গেছে, কারণ আমরা 3 জনের লাইট জ্বালা যাইতেছে, ওর লাইটটা আর জ্বালায় নাই। ও কইতাছে দাঁড়া দাঁড়া আমি লাইটটা লয়ে আহি। আমরা ও আমাদের এমনও করে নাই যে আয় আমরা 3 জনে যাই লাইটটা নিয়ে আহি। ওই মুহূর্তে কি জানি হয়ে গেল, ও খালি কইলো দাঁড়া আমি লাইটটা নিয়ে আইতাছি। এই কথা কয়ে যাইতেই প্রায় ডাকতাছি আমরা, ও কইতাছে যে পিছে আমি যাইতাছি, ডাক দে আমারে, আমি কথা কইতাছি আর যাইতাছি। যাওয়ার পরে হঠাৎ 2টা আর কি পাহাড় থেকে খালি নামছে, নামে ক্ষেতের ওই পাশে গেছে। ওরে ডাকি আর ওর কোনো সারা শব্দ নাই। কিরে কি হইলো 3 জন আবার দৌড়াদৌড়ি করে গেছি যে আসলে কি হইলো। পরে যা দেখি ওর ব্যাগ বাতরে আছে, আর যে মাছের ওর হাতে টেডাটা ছিল ওই টেডাটা ক্ষেতের মাঝখানে এইভাবে দাঁড়ায় রয়েছে, আর ওর মাথাটা মাটির ভিতরে একদম গাড়া। ওর মাথাটা গাড়া। ওরে যে টান দিছি, টান দেওয়ার সাথে সাথে কয় আমার মাছ ধরছসকে, আমার মাছ নিছসকে। এই কথা কইতেই ওজন কিরম সেন্সলেস হইয়া অনে বাতরে পড়ে গেল গা। পরে আমরা 3 জনে মিল্লা ওরে কান্দে কইরা আল্লাহ আল্লাহ কইরা দোয়া কালেমা কইরা একবার খালি বাড়ির দিকে আইন না, রাস্তার ভিতরে আইন নাই, আমগর যে বাড়ির উঠানটা মানে আইন নাই, খুব ডাকাডাকি শুরু করে দিলাম। এলাকার প্রায় বাড়ির যা মানুষ আছে সবাই চলে আইলো। আওয়ার পরে এই অবস্থা, ওর আর কোনো সেন্স ফিরে না। সবাই মিলে তেল ডললাম মাথার ভিতরে। ডলার পরে ওই বাসা থেকে ওর বাপ মা সবাই ভয়ে ভয়ে যায় ডাক দিলাম। ওর বাবা কইতাছে তোদেরকে না করলাম তারপরেও কে লেগে গেলি মাছ ধরতে। তো যাওয়ার হইছে। পরে এখন ওর কোনোভাবে সেন্স ফিরতেছে না। তারপরে আমাদের এলাকার এক কবিরাজ আছে, আমরা তার কাছে গেলাম। আমি আর আমার এক বন্ধু 2 জন, আর একজন মুরব্বী নিয়ে গেলাম। রাত্রের প্রায় 4টার মতো বাজিয়া গেছে তখন। পরে ওন থেকে আইতে আইতে ওই কবিরাজের ওইখানে গেছি। কবিরাজে বলতেছে যে আমি যাইতে পারি 100তে, যদি তোমরা আবার আমার বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাও। পরে এখন আমরা নির্বিধায় বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি আবার রাত্রে বাড়ি পর্যন্ত আগাই দিয়া যাম। পরে আলাম। আওয়ার পরে একটা কাঁচা মরিচ নিল, আর কি যেন একটা শামুক নাই কি নিয়া হাতের কায়াঙ্গুল যা আছে কায়াঙ্গুলের ভিতরে এইভাবে জাতা দিয়ে ধরলো। ধরার পরে এমনি শোয়া থেকে ধাপ করে বয়ে পড়লো। তোর আমার ছাইরা দে, তুই আমার ধরছসকে, তুই ওরে বর করছসকে। ও বলতেছে যে ও আমার আজকের শিকারিয়া ছিল, তো ওদের লেগাই আমি ওরে ধরতে পারি নাই। আমি ওদেরকে 2 জনকে আমি জনবিচ্ছিন্ন করছি, ওদের কাছ থেকে অনেকটা দূরে সরাই নিছি। তারপরে ওরে আমি আমার আনতে পারি নাই। তো ওর কি দোষ, তুই ধরতে পারিস নাই, তুই তো না পারলে এখন ছাইরা দে, এখন তুই ওর পিছে কি লেগাইছস। ও আমারে 2 বার করে আটকাইছে, আমার উপর অনেক আজাব দিছে, আমি ওর উপরে এটা প্রয়োগ করতে চাই। ও বলতেছে ও তো তোর মাছ ভাই মারছে। কবিরাজ বলতেছে আমি ওর তো তোর মাছ ভাই মারছে, ও কি তুই যে শয়তান এটা ভাবে কি তোরে দিছে? এটা তো আমি জানি না। ও আমার উপরে করছে, আমার পিঠে দাগ বহাইছে, টেড়া দিয়া দিছে এবং চাবি দিয়ে আমার আটকাইছে খাঁচার ভিতরে। আমি ওরে এভাবে ওরে শাস্তি দিব, ও আমার সাথে এমনটা কে লেগে করলো। পরে অনেকটা করার পরে কইতাছে দেখ ভুল হইছে, যেটা ওর হইছে ওর আর যাবো না। তো আমি আর যাবো না, আমি এনেই থাকি। পরে ওই শয়তানটা আবার বলতাছে যে আমি কোনো কর্মে যাবো না, এবং কি আমি ওরে শেষ করবো, ওর প্রাণ নিয়ে তারপরে আমি যাবো। আমার যেমন আমার আঘাত করছে আমি ওরে আঘাত করবো, আঘাত করতে করতে তিলে তিলে মারবো। পরে ওইটা বলতাছে, কবিরাজ বলতাছে দেখ তোর জন্য যা করা প্রয়োজন আমরা তাই করবো, তুই ওদেরকে ওর পিসটা ছাইরা দে। পরে এক কথায় 2 কথায় অনেক সারাসারি নাই, প্রায় ফজরের আগাগ মুহূর্তে আজান দিব প্রায় আমার মনে হয় 20 থেকে 15 মিনিট আছে আজানের। ওই মুহূর্তে কোনো এক কারণ সূত্রে ওর রাজি করতে পারলাম যে 3 কেজি ওই ছোট ছোট দাইরকা মাছ আর হইতাছে আর পুঁটি মাছ, কোনো ফিশারির না আর কি, ওই কাশমা বিলেরই পুঁটি মাছ, 2 কেজি পুঁটি মাছ আর 3 কেজি হইতেছে দাইরকা শিবজাল দিয়া পাও যে কোনো মূল্যে ধইরা। ওই ওরা যে 4 জন গেছিল, ওই 4 জন থেকে যে 2 জন বিচ্ছিন্ন হয়েছিল, ওই 2 জন আরেকজন সর্বোচ্চ আরেকজন যাইতে পারবে, কিন্তু ওদের 2 জনের ভিতরে একজন না। ওই 4 জনের থেকে ওই যে 2 জন বিচ্ছিন্ন আরেকজন মুরব্বী নিয়ে ওইখানে দিয়ে আসতে হবো। আর দিয়ে আসার সময় পিছন দিকে ভুল করে তাকানো যাবে না, যদিও তাকাও তাহলে পরবর্তী খুব ভয়ঙ্কর হবে। ওর এই কথা করার পর অনেক রিকোয়েস্ট করার পর ওরে মানানো যাইতেছে না যে আমরা আর কিছু লুক যায় আর কিছু। তাও তখন আবার ডেট দিছে যে 12টা থেকে 1টার ভিতরে কাজ সম্পন্ন করতে হবে। পরে আর কি করার, পরে ওই পোলার বাপ ও স্বীকার করে নিল যে কোনো মূল্যে, কিন্তু ওর কথা ছিল যে বৃহস্পতিবারের দিন রাত্রে দেওয়া লাগবো। তখন বলা বৃহস্পতিবার আমাদের ওইখানে আবার শুক্রবারে হইল বাজার, আমরা বাজার থেকে মাছ কিনতে পারবো না।
তারপরে আমরা এলাকাবাসী যা আছে সবাই মিল্লা করলাম যে যার কাছে যা জাল, যা নেট বা তৌরা জাল, কারেন্ট জাল আছে, আমরা এটি দিয়া মাছটা আর কি করুন। পরে আমরা দুপুর দিকে যাইয়া প্রায় 4টার মতো বাজে, তখন বেলা আমরা মাছ ধরতে সক্ষম। প্রায় এলাকাবাসী 50-60 জনের কম হবো না, সবাই জাল মাল নিয়া। তো আমরা 3 কেজি মাছের দাইরকা মাছের জায়গায় প্রায় 1.5 কেজি মাছ সংগ্রহ করতে পারছিলাম, আর বাকিটা দিছিলাম পুঁটি মাছ। ভাবতেছিলাম যে এটা নিয়ে কোনো গাবলা হবো, সবাই এটা নিয়ে কনফিউজ যে ও চাইলো এটা, আমরা তো আর পুরাটাই করতে পারি নাই। তবে আমরা পুঁটি মাছ টোটাল যে 5 কেজি হওয়ার কথা, আমরা পুঁটি মাছটা বাড়ায় টোটাল 5 কেজি একদম মাইপা, তারপরে ওই 3 জন নিয়ে প্রায় রাত্রের ইটার দিকে দিয়ে আসছি। দেওয়ার পরে জনবেলা ওরা যাইতেছে, যাওয়ার পথে ওই মাছটা নিয়ে 3 জনে যাইতেছে একটা হাড়ি, ও বলছে একটা কলস, মাটির কলসি দিয়া মাথাত কইরা, একজনে মাথাত লবো, যে মাথাত লবো হে থাকবো সবার সামনে, আর পিছে 2 জন ওর পিছে থাকা লাগবো। এবং কি হাড়িটা যে রাখবো, ওই রাগার ওখানে কলা পাতা, কলা গাছ যে আছে, কলা গাছের মাইস পাতাটা এইভাবে সুন্দর করে রাইখা ওইখানে আর কি কি যেন দিতে বলছিল, একটা মুরগির গিলা আর সম্ভবত কলা কাটা একটা মুরগি, এই 2টা জিনিস মনে রাখা মাঝখানে হাড়িতে মাছটা থাকবো। মাছটা রাখা তোমরা যেমনে দিছো ওইভাবে ঘুরে আবার অমনে হাঁটা শুরু করে লাগবে। এবং কি তুমি দোয়া কালেমা এরকম কোনো কিছু করতে পারবা না, তুমি যেভাবে গেছো ঠিক ওভাবে আবার হাইটা আসবা। হাওয়ার পথে তোমার পিছে যদি কেউ ডাকে তুমি তাকাবা না। তো সবাই নার্ভাস, কারণ যদি কেউ ডাকে একটা মনের ভিতরে ডরের কাজ করতেছে। তারপরেও তারা নির্বিধায় এখন যান বাঁচানোর লেগে গেলো, যাওয়া লাগবো। পরে গেছে, যাওয়ার পরে ওটা রাখলো, ওই যেভাবে যেভাবে বলছে ঠিক ওইভাবে ওই জায়গাটি করছে। করার পরে ও বলছে যদি আমার কাজ সম্পন্ন হয় তাহলে আমি একটা সিগন্যাল দিব। কিরকম, ওই তোমরা যে পাহাড়ে যাবা ওই কলা পাতাটা ওইটা দেখবা 3 ক্ষেত এই সাইডে আছে বা 4 ক্ষেত এই সাইডে আছে। যদি বুঝো যে 2-1 ক্ষেত বা ওই বাতর থেকে সরে গেছে তাহলে বুঝবা যে আমি এটা গ্রহণ করছি। আর যদি দেখো না জায়গাতে আছে তাহলে বুঝবা যে তোমাদের বুক দেওয়া হয় নাই, আবার নতুন করে দিতে হবো, নাহলে আমি আবার পুনরায় বুক করবো, ওরে আবার বর করবো। পরে দেওয়ার পরে ওরা যখন বলা বাড়ির দিকে আইবো, সবাই কনফিউজের ভিতরে আইতাছে। পরে ঠিক মনে হয় জুম পিছে ও বলতাছে যে আমার পিছে যা আছে পানি জুম মনে হয় একদম সব তুলে আবার ঠেকান মারতাছে বারে। কিন্তু আমরা নিজ দিকে যে ফিরছি ওই নিজ দিকেই, কিন্তু কেউ টাকানির মতো কোনো সাহস পাইতেছে না, পিছ দিকে না না। আমরা লাস্টে দিয়া যখন না কুলাইতে পারছি, সামনের জনের মাথা আমি ধরছি, ও আমার মাথা ধরছে, আর এইভাবে যে বেশি সাহসী সে ছিল পিছে, এভাবে আমরা মাথা ধরে একদম বাতর দিয়ে হাইটায় পড়ছি। পরে আমাদের মনে হইতাছিল যে যখন বলো ওই আমরা গাছের ওদিক দিয়ে যাওয়া লাগবে, আমরা গাছের ওই পর্যন্ত আইসি, মনে হইতাছে যে পুরা ঘাসটা তুলা একবার খেতে মেলতাছে আবার নিয়ে পাকারে মেলতাছে, এরকম পরিস্থিতি। পরে আল্লাহ করে উন থেকে যেই শরীরে আইসে, আওয়ার প্রায় 2 মিনিটের ভিতরে পিছে যেন একটা সুম করে একটা আওয়াজ গেল পিছে। পরে তে একদম সব ঠান্ডা হয়ে গেল। পরে যখন আবার সবাই এলাকাবাসী সবাই সকাল প্রায় 6টা বাজে, সবার ভিতরে তো একটা যে রাত্রে কি হইলো একটু দেখাই। 6টা বাজে প্রায় আমরা ঘুমেতে উঠার আগেই দেখি পুরা খেত খোলা যা আছে খালি মানুষ আর মানুষ। তবে যাই হোক আল্লাহর এক পরে যাই দেখি ওই কলা পাতাটা যে ও যেভাবে বলছে ওইভাবেই প্রায় 1.5 ক্ষেত হবো, 1.5 ক্ষেতের মাঝখানে মাঝামাঝি না একটা বাতারের সাইডে ওই কলা পাতাটা রয়েছে। কলসও নাই, ওই যে মুরগিটা দিয়ে আসছি মুরগিও নাই। তবে একটা পাইলাম যে মুরগির যে পশম গুলা ছিল ওই যে পানি দেওয়া ছেড়ছাই আর কি, 2টা-3টা করে এরকম অনেকটা দূর পর্যন্ত দেখা যায়। তো এই পর্যন্ত আসছিল ভাই, এটাই শেষ। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, আমি সামির আনসারী এখন আপনাদের মাঝে শেয়ার করব মোসাদ্দেক ভাইয়ের পাঠানো একটি ঘটনা। তিনি ঢাকার আরামবাগে থাকেন। ওনার বাড়ি মুন্সিগঞ্জ বা তার আশেপাশে কোন একটা জায়গা হবে। মোসাদ্দেক ভাই যেটা আমাকে বলেন যে ওনার জীবনে বেশ কিছু পরিবর্তন এসেছে এই ঘটনাটার পর। তিনি বলেন যে 2012 সালের শেষের দিকে তখন ওনার ভার্সিটি লাইফের শেষ সেমিস্টার চলছিল। তিনি আমাকে বলেন যে সামির ভাই, আমি স্কুল জীবন থেকে শুরু করে 2012 সালের সেই ভার্সিটি লাইফ পর্যন্ত কখনো ঠিকভাবে নামাজ পড়েছি কিনা তা নিয়ে আমার সন্দেহ আছে। যাও আমি ঈদের নামাজটা পড়তাম তখন বাবা আমাকে জোর করে নিয়ে যেত। বাবা যদি না সাথে এমন হয়েছে যে কোনো কোনো ঈদে আমি নামাজও পড়তাম না। তো যেই ঘটনাটা তার জীবনে পরিবর্তন আনে সেই ঘটনায় তিনি আমাকে এখন শেয়ার করেছেন, সেটা আমি শেয়ার করছি আপনার মাঝে। মোসাদ্দেক ভাইয়ের বাড়িতে তখন তার বাবা মা এবং তিনি থাকতেন। ওনার একটা অভ্যাস ছিল যে প্রতি রাতে তিনি কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়তেন।
রুমে উনি একাই থাকতেন, দরজাটা লক করেই ঘুমাতেন। তো কোনো এক মাঝরাতে ঘুমের মধ্যেই কানে হেডফোন থাকায় ওনার কেন জানি মনে হচ্ছিল যে গানটা শুনতে ওনার ভালো লাগছে না। ঠিক এটা মনে করতেই তিনি অনুভব করেন যে কেউ একজন তার কান থেকে হেডফোনটা খুলে দিচ্ছে। মোস্তাক ভাই বলেন যে তিনি স্বপ্ন দেখছিলেন নাকি বাস্তবে দেখছিলেন তা বলতে পারবেন না, এতটুকু তিনি ফিল করেন যে তার রুমে কেউ একজন আছে। তখন তিনি দেখতে পান যে তার রুমের একটা পাশে জায়নামাজ বিছানো, কেউ একজন নামাজ পড়ছিল। তার শরীরের পোশাকটা ছিল বেশ উজ্জ্বল এবং পাঞ্জাবি পরা, সেটা বোঝাই যাচ্ছিল। একটা সাদা টুপিও পরা ছিল। মোসাদ্দেক ভাই বিরক্ত হয়ে যান একটু যে আমার রুমে এত রাতে আবার কে নামাজ পড়বে। তিনি তখন অপেক্ষা ছিলেন যে সেই ব্যক্তিটি সালাম ফেরানোর জন্য। তখন যিনি নামাজ পড়ছিলেন সালাম ফিরায় তিনি, এবং মোসাদ্দেক ভাই তাকে জিজ্ঞাসা করেন, আপনি কে, এখানে আসলেন কিভাবে? তখন যিনি নামাজরত অবস্থা ছিলেন তিনি পিছে ফিরে তাকে মোসাদ্দেক ভাইকে বলেন, দাদা ভাই, আমি তোমার দাদু, নামাজ পড়ছিলাম তোমার ঘরে, তুমি বিরক্ত হয়েছ? আচ্ছা আমি চলে যাচ্ছি, আর আসবো না। তুমি দাদুকে দেখতে আসবা না? মোসাদ্দেক ভাই বলেন, না না দাদু, আমি তো বিরক্ত হই নাই, আমার রুম তো লক করা, আর তুমি না বাড়িতে, তুমি আসলা কখন? তখন তিনি এটাও বলেন, শুনো শুনো দাদু, তুমি কোথাও যেও না, তোমার যখন খুশি আমার রুমে এসো নামাজ পড়তে। তখন নাকি অন্ধকারের মাঝেও তার দাদার চেহারা খুব উজ্জ্বল করছিল। ওনার দাদা একটা সুন্দর হাসি দিয়ে বলেন, সকাল সকাল তোমার বাবা মা আর বোনকে নিয়ে বাড়ি এসে পড়ো, দাদু অপেক্ষা করব। মোসাদ্দেক ভাইয়ের ঘুমটা ভাঙে সকাল 6:15 কি 6:30। অবাক করা বিষয় হচ্ছে, মোবাইলে তিনি দেখতে পান যে তার মা তাকে বেশ কয়েকবার ফোন দিয়েছে। তখন নাকি রিং বেজে যাচ্ছিল দেখি মোসাদ্দেক ভাই তখন তিনি ঘুম থেকে উঠে পড়েন। এতগুলো কল দেখে তিনি ভাবেন যে এত সাত সকালে আবার কি হলো, কোন সমস্যা নাকি? তো ফোনের লাইনটা কেটে তিনি যখন দরজা খুলতে যাবেন এবং ফ্লোরে পা রাখেন, একটা বিষয় দেখে তিনি খানিকটা ঘাবড়ে যান। তিনি দেখেন যে তার রুমের পাশে রাতে স্বপ্নে যে দেখেছিল জায়নামাজটা যেখানে বিছানো অবস্থা ছিল এবং তার দাদু যেখানে নামাজ পড়ছিল সেখানে ঠিক ঠিক একটি জায়নামাজ বিছানো। উনি এই কারণে ঘাবড়ে যান যে তার রুমে কে জায়নামাজ বিছাবে, কারণ আজ পর্যন্ত তিনি রুমে জায়নামাজ বিছিয়ে কোনো নামাজ পড়েছেন কিনা তার জানা ছিল না। আর সেই জায়নামাজটা হাফ ভাঁজ করা অবস্থা ছিল। মনে হলো কেউ অনেক কিছুক্ষণ আগে নামাজ পড়ে উঠেছে। মোসাদ্দেক ভাই তখন দরজাটা খুলে তার মাকে এই বিষয়ে বলতে যাবেন, তখন তিনি গিয়ে দেখেন যে তার বাবা মা ছোট বোন ড্রয়িং রুমে বসে আছেন। তার মা তাকে বলছেন, বাড়িতে যাব, তোর দাদু ফজরের পর মারা গিয়েছেন। মোসাদ্দেক ভাই যেন কিছুই মিলাতে পারছিলেন না। উনি তখন তার বাবাকে ধরে অঝরে কাঁদছিলেন। সকাল 10টার আগেই ওনার পরিবার সহ তিনি তার দাদু বাড়িতে পৌঁছে যান। দাদুকে তিনি নিজ হাতে দাফন দেন। দাফন দেওয়ার পর তিনি ঠিক করেন যেহেতু বাড়িতে সবাই থাকবেন, তখন তিনি ঠিক করেন যে বাড়িতেই, নিজ বাড়িতে, গ্রামের বাড়িতে তিনি থাকবেন সেদিন। তো রাতে তিনি ঘুমাতে যান, সেখানে তার এক চাচাতো ভাই তার সাথে ঘুমায়। সেই রাতেও তিনি তার দাদাকে স্বপ্ন দেখেন। তিনি দেখেন ওনার দাদা ইশারা দিয়ে বাড়ির পাশে যেখানে ওনাকে কবর দেওয়া ছিল সেখানে, সেই কবরস্থানে মোসাদ্দেক ভাইকে ডাকছেন। তখন মোসাদ্দেক ভাই সেখানে যাওয়ার পর ওনার দাদা ওনার হাতটা ধরেন। বেশ ঠান্ডা একটা অনুভব ছিল তার হাতের মধ্যে। তখন সেই দাদা বলেন যে, দাদু ভাই, তোমার বাবা মায়ের সেবা করো, দেখবে আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাবেন। আর তুমি নামাজ পড়ো, দেখবে তোমার সামনে বিপদ আসলে সব কেটে যাবে। দাদাকে তখন মোসাদ্দেক ভাই দেখেন কবরস্থানে যেখানে তাকে কবর দেওয়া ছিল সেই কবরটা নাকি আগের মতো কাটা অবস্থা ছিল। যখন দাদাকে কবর দেওয়ার আগে যেরকম কাটা অবস্থা ছিল খুব সুন্দর করে, ঠিক তখন সেরকমই নাকি কাটা অবস্থা ছিল। দাদা নাকি আস্তে করে সেখানে শুয়ে পড়েন।
পরবর্তীতে মোসাদ্দেক ভাইয়ের আর কিছু মনে নাই। তো ওনার বাবার অনুরোধে মোসাদ্দেক ভাই কয়েকদিন বাড়িতেই থাকেন। ঠিক করেন যে দাদার যে চেহেলাম আছে সেই প্রোগ্রামটা শেষ করে তিনি ঢাকাতে ফিরবেন। তো ঢাকায় যেদিন ফিরবেন তার আগের রাতেও নাকি মোসাদ্দেক ভাই তার দাদাকে স্বপ্ন দেখেন। আবার দাদা বলেন সেই স্বপ্নে এসে যে এটাই তোমার সাথে আমার শেষ সাক্ষাৎ, আমাকে এখন চলে যেতে হবে অনেক দূরে। তোমাকে একটা কথা বলছি দাদু ভাই, জীবনে নামাজ কখনো ছেড়ো না। তিনি নাকি মোসাদ্দেক ভাই নাকি স্বপ্নের মাঝে জিজ্ঞাসা করেন যে তুমি কি আর আসবে না আমার সাথে দেখা করতে? তার দাদা বলেন নামাজ পড়ো, নামাজ কখনো ছেড়ো না, দাদু ভাই তোমার সাথে আবার দেখা করব। মোসাদ্দেক ভাই আমাকে যেটা বলেন যে তার দাদা মারা গিয়েছেন আজ প্রায় 11 বছরের মতো হবে। দাদার কবর মানে যেখানে ওনাকে দাফন দেওয়া হয় তারপর থেকে আজ অবধি তিনি যখনই গিয়েছেন যে কবর জিয়ারত করতে, প্রতিবারই তিনি একটা সুন্দর ঘ্রাণ পেয়েছেন। আশ্চর্যের বিষয় হচ্ছে তিনি অন্য অনেককে জিজ্ঞাসা করেছেন এবং তার বাবাকেও যখন কবরস্থানে সেখানে নিয়ে গেছিলেন জিজ্ঞাসা করেছেন, তারা কেউ নাকি সে ঘ্রাণটা পায়নি। 11 বছর হয়ে যায়, ওনার বাবা মা আর বোন ছাড়া এই যে বিষয়টা ঘটেছে এটা কিন্তু কেউ জানে না। তিনি বলেন যে প্রথম তিনি ভৌতিকতায় ওনার এই অলৌকিক বিষয়টা শেয়ার করেন। অনেকের কাছে হয়তো নর্মাল লাগতে পারে, কিন্তু তিনি যেটা ফিল করেন সেটা ওনার কাছে বেশ অলৌকিক লেগেছে। তিনি আমাকে বলেন যে সামির ভাই, আমার দাদা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত আমি নামাজ কখনো ছাড়িনি। বিশ্বাস করেন বাবা মায়ের খেদমত আমি কম করি না। যখনই যা প্রয়োজন তখনই আমি ছুটে যাই এবং তখনই বাবা মার সাহায্য সহযোগিতা করি। আল্লাহ আমাকে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে আপনি মানে যেটা উনি বলে যে কত বড় বিপদ থেকে বাঁচিয়েছে সেটা আসলে একমাত্র তিনিই জানেন। শুধু এতটুকু তিনি আমাকে বলেন যে ভাই আমি 3 দিন লাইফ সাপোর্ট থেকে বেঁচে আসা রোগী ছিলাম, জানি না আমার দাদার দোয়া ছিল নাকি। কিভাবে বেঁচে এসেছি তা আল্লাহ ছাড়া কেউ জানেন না। এবং এটাও তিনি বলেন যে একটা সময় আমাদের যে সম্পত্তি বা যে টাকা পয়সা ছিল আজকে নাকি তিনি এখন অনেক বড় একটা চাকরি করেন এবং ভালোই নাকি ইনকাম তার আছে। কিন্তু একটা বিষয় এটাও বলেন যে দাদাকে তিনি আর কখনো স্বপ্ন দেখেননি। তার বাবা মা অসুস্থ, তিনি দোয়া চেয়েছেন সেই মোসাদ্দেক ভাই, এবং তিনি এটা বলেছেন যে ভাই আমি জানি না এখানে আপনার বিষয়টা কিভাবে নিবেন, তবে এতটুকু বলবো যে বাবা আমার খেদমত করবেন সবসময় এবং নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি যে ঘটনাটা বলতে চাই সেটা আসলে আমার নিজের সাথে পরপর ঘটে যাওয়া। সালটা 2-3 বছর আগে আমি আর আমাদের মসজিদের ইমাম সাহেব আমরা মোট 6-7 জন মিলে শীতের সময় একটা মাহফিলের মধ্যে গেলাম। সেখান থেকে ফিরতে ফিরতে রাত 1:30 থেকে 2টা বেজে গেল। তখন মসজিদের ইমাম সাহেব আমাকে বলল আমি যেন ওনার সাথে মসজিদে থেকে যাই, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তখন মসজিদের ইমাম সাহেব আমাকে এটা বলায় আমি থেকে গেলাম। আমি আর না করতে পারলাম না, বাকিদেরকে চলে যেতে হলো। মাহফিল থেকে আসার সময় তাবারুক হিসেবে বিরিয়ানি দিল সবাইকে। আমি আর ইমাম সাহেব দরজা খোলা রেখে সেই বিরিয়ানি খেতে শুরু করলাম। তখন আমি নিজেই দেখলাম যে জগের মধ্যে পানি নেই, তাই আমি চলে গেলাম পানি আনতে। মসজিদের টিউবওয়েলটা ছিল ঠিক রাস্তার পাশে। টিউবওয়েলে পানির জন্য চাপ দিতে গেলে ঠিক পিছনে একটা বাঁশ ঝাড় পড়ে, অর্থাৎ টিউবওয়েলের হাতলটা যেদিকে রয়েছে তার ঠিক পেছনে একটা বাঁশ ঝাড় রয়েছে। আমি তখন পানির জন্য চাপ দিচ্ছি, ঠিক তখনই আমার মনে হচ্ছে পেছনের বাঁশ ঝাড় থেকে কোনো একটা বাচ্চা আমাকে ওই ওই বলে ডাকছে। আমি ততটা গুরুত্ব না দিয়ে পানির জন্য টিউবওয়েলে চাপ দিচ্ছি। তখন যখনই চাপ দেই তখন আবার ওই ওই করে একটা ডাক দিল। আমি সাথে সাথে পেছন দিকে তাকিয়ে দেখি কেউ নেই। আমার বাঁশঝাড়ের মধ্যে কেমন যেন অন্ধকার
একটু বেশি দেখাচ্ছে, অর্থাৎ বাসার একটা জায়গাতে একটু বেশি অন্ধকার লাগছিল। তার পরপরই আমি আবার টিউবওয়েলে চাপ দিতে না দিতেই আমার ঠিক পেছনে এসে জোরে এবার ওই করে একটা ডাক দিল। আমি সবকিছু ফেলে চিৎকার করে উঠলাম। তখন মসজিদের ইমাম সাহেব দৌড়ে এলো আমার চিৎকার শুনে। ইমাম সাহেব আসার পরে আমি ওনাকে সবকিছু খুলে বললাম এবং আমরা দুজনেই চারপাশের সবকিছু দেখলাম। ইমাম সাহেব খুব ভালোভাবে এক জায়গাতে দাঁড়িয়ে দেখলেন আমি সব জায়গায় খুঁজছিলাম। ইমাম সাহেবের ব্যবহার দেখে বুঝলাম উনি সব আগে থেকেই জানে। তারপর সারা রাত আমাকে ইমাম সাহেবের সাথে ঘুম হলো না। ঠিক 4-5 দিন পরে ইমাম সাহেব আমাকে খবর দিল এবং আমি যাওয়ার পরে তিনি বলল যে তুমি যে সেদিন রাতে ভয় পেলে, আমিও আজকে ফজরের আজান দেওয়ার সময় একটা বাচ্চার ছায়া দেখলাম, আমার সামনে দিয়ে দৌড়ে গেল। এটাই আমার প্রথম ঘটনা এবং এরপর থেকে আজও যা ঘটছে বলার মতো না ভাইয়া। আমাদের গ্রামের বাড়ির আশেপাশে সব দিক দিয়ে প্রায় পুকুর আর ডোবা ছিল। আমাদের বাড়ির পেছনে ময়লার কারণে জমে জমে একটা ছোটখাটো হাঁটু সমান পানি কাদায় ভরা ডোবা টাইপ ছিল। ওই ডোবার সামনেই থাকতো এক মহিলা, সে আর তার ছোট ছেলে ওই বাড়িতে থাকতো। তাদের স্বামী খুব সম্ভবত কোথাও চলে গিয়েছিল আর ফিরে আসেনি। ছেলেটার বয়স তখন 18-20 বছর মতো হবে। সবার ধারণা ছেলেটার মাঝে জিনের আসর আছে। এর কারণ হঠাৎ হঠাৎ সে গায়েব হয়ে যেত। 2-3 দিন পরে দূরে কোথাও অন্য একটা জায়গায় মিলত সেই ছেলেটার খোঁজ। এভাবে প্রায় চলতে থাকলো অনেক দিন। অনেক ঝাড়ফুঁক, হুজুর, ডাক্তার সবকিছু দেখিয়েও ঠিক করতে পারা যায়নি তাকে। তো একদিন আমার বাসায় নানু মরিরা বেড়াতে এসেছেন, অর্থাৎ তার নানু বা নানি তারা বেড়াতে এসেছেন। সবাই রান্না বান্নার কাজে ব্যস্ত ছিল। হঠাৎ সবাই শুনতে পায় মানুষের মুখ বন্ধ অবস্থায় জোরে চিৎকার করলে যেমন একটা আওয়াজ হয়, ঠিক তেমন। আমরা খুব ভয় পেয়েছিলাম, কিন্তু আম্মু বলল যে বাচ্চারা দুষ্টুমি করছিল, কিন্তু আওয়াজটা রীতিমতো বেড়েই যাচ্ছিল। তো এরপরে আব্বুই আর দেরি না করে টর্চ হাতে আর লাঠি নিয়ে বেরিয়ে পড়ল বাসা থেকে। পরে আব্বু আসলে তার মুখে শুনতে পাই কাহিনী। তিনি বললেন, যাওয়ার পর ওই জায়গায় গিয়ে দেখেন মান্নান, অর্থাৎ সেই ডোবার পাশে যে মহিলা থাকতেন তার ছেলে সহ, সেই ছেলেটার নাম মান্নান। মান্নান গলা পর্যন্ত কাদার ভেতরে আটকে আছে। আর অনেকেই অবাক হয়, কারণ সেখানে হাঁটু পরিমাণ কাদা রয়েছে, এর নিচে শক্ত মাটি। হাঁটু পরিমাণ কাদায় কিভাবে সে গলা পর্যন্ত ভেতরে ঢুকে আছে সেটা সবার কাছেই অবিশ্বাস্য লাগছিল। তারপর আব্বু সহ সবাই ধরে টেনে বের করে তাকে ওখান থেকে। ওকে কাদা থেকে তুলে ওর শরীর ধোয়ানোর পর দেখা গেল তার শরীরের বিভিন্ন অংশে ক্ষতের চিহ্ন ছিল, যা দেখে স্বাভাবিক কোনো ক্ষত মনে হচ্ছিল না। ওর হুঁশ আসে প্রায় 3 ঘন্টা পরে। আব্বুরা ততক্ষণে বাড়িতে এসে পড়েছিল, আর কিছুদিন পরেই আবার উধাও হয়ে যায় সেই ছেলেটা। প্রায় 2 দিন অনেক খোঁজাখুঁজির পরে অনেক দূরে কোথাও একটা তার খোঁজ মেলে। আমাদের হুজুর, যিনি আমাদের কোরআন পড়াতেন, তার সাথে খুব খাতির ছিল সেই ছেলেটার। তার সাথে কান্না করে এসব বিষয় নিয়ে বলছিল সবার সামনে। হুজুর তাকে আশ্বাস দিয়েছিলেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার আর বেঁচে থাকা সম্ভব হয়নি। সে 1 সপ্তাহ পরে বিষ খেয়ে ছেলেটা মারা যায়।